তো আজকে আমাদের আলোচনা হচ্ছে তোমার হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। তো জ্যামিতিক আলোক বিজ্ঞান আমরা জানি আলোক বিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, আর একটা হচ্ছে ভৌত বা প্রাকৃতিক আলোক বিজ্ঞান। তো এটা দেখো যে এখানে যা আছে, প্রথমটা এই যে প্রতিসরণের যে এটা আছে, প্রতিসরণের যে হচ্ছে তোমার সংজ্ঞাটা আছে, এটা একটু লিখে রাখতে মানে দাগে রাখতে পারো। যে সমসত্ব মাধ্যমে আলোক সরল পথে গমন করে, কিন্তু আলোক যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অপর অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন এই দিকটা পরিবর্তিত হয়। তো একে বলে প্রতিসরণ। প্রতিসরণ বলতে কি বোঝানো হচ্ছে, ধরো এটা হচ্ছে এটা দুটো মাধ্যমের মধ্যকার তল। তো এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম। তো দেখা গেল আমরা একটা আলোকে এই দিক থেকে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে মারছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই তলে আপতিত করছি। তো দেখা যাবে যে যখন আমরা 45 ডিগ্রি কোণে দিছি, কিন্তু দেখা যাবে যে এটা আরো বেশি বাঁকা হয়ে ওইদিকে চলে যাবে, আরো বেশি বাঁকা হয়ে হচ্ছে অন্য তলে বা অন্য মাধ্যমে প্রবেশ করবে। এটা হতে পারে 60 ডিগ্রি। তো এই যে আমরা যে কোণে মানে যে কোণে প্রবেশ করতেছে, কিন্তু বের হচ্ছে অন্য একটা কোণ নিয়ে বা অন্য একটা দিক নিয়ে, তো এই যে দিকের যে পরিবর্তন, এই পরিবর্তন হওয়াকে বলা হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে। প্রতিসরণ হচ্ছে আলোকের একটা বিশেষ ধর্ম, প্রতিসরণ আলোকের বিশেষ ধর্ম। এবার দেখো নিচের দিকে পড়বো ফার্মাটের নীতির ভিতরে যে ক্ষুদ্রতম পদ বা ন্যূনতম সময় বিষয়ক যে নীতি, মানে ফার্মাটের নীতিটা আর কি কোন তলের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র সমতল পৃষ্ঠের জন্য প্রযোজ্য, শুধুমাত্র সমতল পৃষ্ঠের জন্য প্রযোজ্য ফার্মাটের নীতি। আর দেখো এখান থেকে দেখাতে যে এই 1650 খ্রিস্টাব্দে পিয়ারে ফার্মার কি করেন, ফার্মার আলোক সংক্রান্ত একটি নীতি আবিষ্কার করেন যা ফার্মাটের নীতি নামে পরিচিত। তো কত সালে আবিষ্কার করেন ওটা একটু দেখতে হবে। আর এখান থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে এখানে বলতেছে দেখো যে এই যে ফার্মাটের নীতির সাহায্যে আসলে কি কি সূত্র প্রতিপাদন করা যায়। একটা হচ্ছে আলোর সরল রৈখিক গতি, একটা হচ্ছে আলোর প্রতিফলন, আর একটা হচ্ছে প্রতিসরণের সূত্র। তাহলে আলোর সরল রৈখিক গতি, একটা হচ্ছে প্রতিফলন, আর প্রতিসরণের সূত্র, এই তিনটা হচ্ছে প্রতিপাদন করা যায়। তো এখানে একটা কিন্তু যেহেতু তিনটা আছে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে। একটা জিনিস মনে রাখতে হবে যে আলো প্রতিফলন বা প্রতিসরণ সূত্র মেনে কোন সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়, তখন তা সর্বদা কোন পথ অনুসরণ করে, সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। তো পুরো বই পুরো লাইন মানে লাইনটা দেখাবা, আমি যে যে শব্দগুলো গোল করে দিচ্ছি ওই লাইন ওই শব্দগুলো একটু হচ্ছে গোল করে নিবা। ঠিক আছে, ওই শব্দগুলো একটু গোল করে নিবা। মানে এগুলো হচ্ছে কিওয়ার্ড, আর পুরো লাইনটা তো দেখাবা পড়ার সময়। এবার দেখো নিচের দিকে যাচ্ছি যে আহ যে যে ফার্ম্যাটের যে নীতি এটাকে কিভাবে লেখা যায় আর কি। তো এখানে লেখা আছে যে এক বিন্দু থেকে অন্য বিন্দু যাওয়ার সময় আলোক রশ্মির প্রতিফলন বা প্রতিসরণ যত সংখ্যক বারই হোক না কেন, তা চরম অনুসৃত পথ বা চরম বা অবম বা স্থির দৈর্ঘ্যের হবে, এবং এই পথ অতিক্রম করতে সর্বাপেক্ষা অধিক কম সময় লাগবে। তো এটা এখানে বোঝানো হচ্ছে যে প্রথমত যদি সরল পথে যায় বা আলো যে পথে যাক না কেন, সেই পথটা হচ্ছে আলোর ওই গমনের জন্য সব থেকে মানে ক্ষুদ্রতম পথ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষুদ্রতম পথ হবে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা যেতে সব থেকে কম সময় লাগবে, সবচেয়ে কম সময় লাগবে, সময় লাগবে। তাহলে ফার্ম্যাটের নীতির ক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে ক্ষুদ্রতম পথ হবে, আর একটা হচ্ছে আলোর যেতে সব থেকে কম সময় লাগবে। এবার দেখো নিচের দিকে যে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যবর্তী আলোক পথ সকল রশ্মির ক্ষেত্রে সমান হবে, বস্তু এবং প্রতিবিম্বের মধ্যবর্তী আলোক পথ সকল রশ্মির ক্ষেত্রে সমান হবে। এবার দেখো নিচের পেছে আর কিছু আছে কিনা, নিচে দেখানো। আচ্ছা, নিচের থেকে আর কিছু দেখাতে হবে না, পরের পেজে যাই। তো দেখো এখানে যে প্রতিফলনের দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্র যে মেন যে আসল যে লাইনটা অর্থাৎ ফাইনাল যে লাইন, সেই লাইনটা মনে রাখতে হবে যে প্রতিফলনের দ্বিতীয় সূত্র কি, এটা হচ্ছে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আর এটা কিসের সূত্র, প্রতিফলনের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, আপতন কোণ সমান প্রতিফলন কোণ, এটা হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। আর প্রথম সূত্রটা কি, প্রথম সূত্র হচ্ছে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করে। তো এটা কেমন দেখো,
যে আমরা এটা একটা তল আমরা বিবেচনা করছি, এবার এই তলের উপরে এই এই আলোটা পড়ছে, ঠিক আছে। আবার এই যে এই তল থেকে কিন্তু আবার হচ্ছে এই আলোটা প্রতিফলিত হয়ে অন্যদিকে যাচ্ছে। আবার এই যে তল, যে তলের দ্বারা দুটো মাধ্যম পৃথক করা হচ্ছে, এই যে তল, এই তলটাকে আবার বলা হচ্ছে অভিলম্ব। অভিলম্ব। তাহলে দেখো কি হচ্ছে যে আপতিত রশ্মি যেখানে পতিত হচ্ছে বা যে তলটা, বা প্রতিফলিত রশ্মি যেখান থেকে শুরু হচ্ছে যে তল থেকে, সেই আবার আমরা যে অবিলম্বটা পাচ্ছি সেই তলটা, সেই তিনটা তলই কিন্তু একই। অর্থাৎ এইখানে সেম বলা আছে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থান করে। এটা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। তাহলে প্রতিফলনের দুটো সূত্র, একটা হচ্ছে আপতন কোণ সমান প্রতিফলন কোণ, আর দ্বিতীয়টা হচ্ছে প্রতিফলনের আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব তিনটা একই সমতলে অবস্থান করে। ঠিক আছে, তাহলে এখান থেকে এগুলো পড়বে। এবার এবার আসবো হচ্ছে আমরা প্রতিসরণের সূত্রাবলীর ভিতরে। প্রতিসরণের সূত্রাবলীর ভিতরে দেখো, প্রতিসরণের সূত্রাবলীর এখানে এটা আছে যে সাইন আই ভাগ সাইন আর। আই সমান হচ্ছে আপতন কোণ আর আর সমান হচ্ছে প্রতিফলন কোণ। তো সাইন আই সমান সাইন আর সমান হচ্ছে সি এ ভাগ সি বি, অর্থাৎ এ মাধ্যমে আলোর বেগ, আর সি বি মানে হচ্ছে বি মাধ্যমে আলোর বেগ। আর যেটা আছে এ মিউ বি, অর্থাৎ এর সাপেক্ষে বি এর যে প্রতিসরণ সেই মানটা। তো এই সূত্রটা একটু মনে রাখতে হবে, যে এখানে যে সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে। আর এইটাকে বলা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্রের আরেক নাম হচ্ছে স্নেলের সূত্র। প্রতিসরণের দ্বিতীয় সূত্রের আরেক নাম হচ্ছে স্নেলের সূত্র। ঠিক আছে, তাহলে এইটা একটু জায়গায় রাখো নিচ থেকে। পরের পেজে যাই। তো দেখো তাহলে এখানেও সেম কথা বলতেছে যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি আর হচ্ছে অভিলম্ব, এই তিনটা একই সমতলে অবস্থান করে। এটা হচ্ছে প্রতিসরণের প্রথম সূত্র। আর ওইটা পাইছিলাম হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। আচ্ছা বলো তো, এইখানে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি আর অভিলম্ব, এই এই তিনটার কথা বলা বলা রয়েছে। আর ওই প্রতিফলনের সূত্রে এইখানে এই তিনটার ভিতরে মানে একটা একটু ভিন্ন ছিল। তো কোনটা ভিন্ন ছিল একটু বলতে পারবা যে কোনটা ভিন্ন ছিল? এইখানে ওই প্রতিশ্রিত রশ্মি আর ওইখানে ছিল প্রতিফলিত। হ্যাঁ, এটা কিন্তু ওইটা ছিল প্রতিফলনের সূত্র বলে, এখানে কিন্তু প্রতিসৃত রশ্মি প্রতিফলিত রশ্মি ছিল। আর এটা প্রতিসরণের সূত্র বলে, এখানে প্রতিসৃত রশ্মি। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। যে দেখা গেলে এই সূত্রটা দিয়ে দিল যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি আর হচ্ছে অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এই সূত্রটা কি, কোন সূত্র? ওইখানে প্রতিফলনের প্রথম সূত্র থাকলো, প্রতিসরণের প্রথম সূত্র থাকলো। এভাবে চারটা অপশন দিয়ে দিলে তখন কিন্তু এই প্রতিফলিত আর প্রতিসরিত এই দুটো দেখে আমাদের মানে করতে হবে যে কোনটা আসলে কারেক্ট অ্যান্সার, এইভাবে দেখতে হবে। এবার দেখো, কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলতে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং ওই মাধ্যমে আলোর বেগের যে অনুপাত সেটাকে বোঝায়। তাহলে আমরা কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক আমরা মিউ দ্বারা প্রকাশ করতে পারি, মিউ। ঠিক আছে, মিউ। তো এই মিউটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ মানে C0 ভাগ হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। ধরো ওই মাধ্যমটাকে আমরা এ ধরতেছি, তাহলে C0 ভাগ সি এ। তাহলে আমরা জানি হচ্ছে C0 মানে কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। আর সি এর মান, এখন আমরা যদি কোনো আমাদের দেখা গেল একটা প্রশ্ন আসলো, যে ওই প্রশ্ন আসলো কি, যে ওইখানে আসলো যে কোন মাধ্যমের প্রতিসরাঙ্কের মান হচ্ছে 1.5। ঠিক আছে, মানে মিউ এর মান দেওয়া থাকলো 1.5। এখন আসলো যে যে ওই মাধ্যমে আলোকের বেগ কত, ওই মাধ্যমে আলোকের বেগ কত। তাহলে আমরা মিউ এর জায়গায় বসে দেবো 1.5। এবার 1.5 বসে, তাহলে আমাদের সি এর মান বের করতে হবে। সি এর মানে হচ্ছে 3 × 10⁻10, 3 × 10⁻10 বা সরি 10⁸ ভাগ 1.5টা এই পাশে নিয়ে আসবো, 1.5। তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2। তাহলে ওই মাধ্যমে আলোর বেগ কিন্তু হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরকম ছোট ছোট ম্যাথ যেগুলো আসলে ক্যালকুলেটর ছাড়া খুব ভালোভাবে করা সম্ভব, এরকম ম্যাথ কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, তখন মানে বড় বড় সংখ্যা থেকে ভয় পাইলে হবে না, প্রথমত সূত্রটা মনে রাখতে হবে, তারপরে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, না হলে হবে না। এবার দেখো, আর নিচে একটা রয়েছে যে কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক অনেক কম হইতে পারে না। কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক অনেক কম হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ কোন মাধ্যমের এখনো পর্যন্ত কোন মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগের থেকে বেশি পাওয়া যায়নি। ঠিক আছে, যদি এখানে 1 থেকে কম হয় তাহলে এই মাধ্যমের আলোর বেগ এই শূন্য মাধ্যমের আলোর বেগের চেয়ে বেশি হয়ে যাবে। তো
তো এইটার জন্য আর কি কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক অন হতে পারে না, এটা লেখা হয়েছে এখানে। এবার দেখো নিচের দিকে একটা আছে, নিচের দিকে একটু খেয়াল করো। নিচের দিকে আমাদের এই সূত্রটা একটু মনে রাখতে হবে এখান থেকে, আর ওই পাশে আরো ডিটেলস আছে ওই সময় পড়বো। তো এটা একটু মনে রাখো যে 1/v+1/u সমান মিউ মাইনাস 1 ইন্টু আর ভাগ r1 মাইনাস 1/r2। তো এখানে কোনটা দ্বারা কোনটা বোঝানো হয়েছে, তো এইগুলো একটু মনে রাখবা যে r1 সমান হচ্ছে লেন্স থেকে বস্তুর দূরত্ব, আর থেকে প্রতিবিম্ব দূরত্ব, আহ এইগুলো না সরি ভি দ্বারা বোঝানো হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ইউ দ্বারা বোঝা যাচ্ছে বস্তুর দূরত্ব, আর r1 r2 হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর মি হচ্ছে আমাদের পরম প্রতিসরাঙ্ক। তো এইগুলো একটু মনে রাখবা যাতে পরীক্ষার সময় যাতে আসলে ম্যাথগুলো মানে মানগুলো যদি আসে তাহলে এই সূত্রে পাতাইতে পারো, পাতায় ম্যাথগুলো করতে পারো। তো যখন সূত্র পড়বা তখন ওই সূত্রে আসলে কোনটা দ্বারা কোনটাকে ইন্টিগ্রেট করছে এগুলো কিন্তু দেখে রাখা গুরুত্বপূর্ণ। এবার দেখো পরের পেজে যাব, এই পেজ থেকে আমাদের বেশ কিছু জিনিস লাগবে আসলে। তো কেন দেখো কেমন, তো এইখানে কইছে যে আমরা ওই পাশে যেটা পড়ে আসলাম যে 1/v+1/u, যে 1/v+1/u এটা মানেই কিন্তু হচ্ছে 1/f, ঠিক আছে 1/f। তো এখন ওই দুটোকে এখানে একত্রে করে 1/f লিখছে, 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, ঠিক আছে। তো এবার দেখো, এবার এখান থেকে একটা জিনিস খেয়াল করতে হবে, খুব সূক্ষ্ম একটা বিষয় আছে এখানে। এখানে দেখো মিউ মাইনাস 1 আছে, আর এখানে দেয়া আছে মিউ2/মিউ1, মিউ2/মিউ1। তো এখন দেখো এটা হচ্ছে ইহাই লেন্সের ফোকাস দূরত্বের সাধারণ সমীকরণ, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা করবো হচ্ছে ফোকাস দূরত্বের সাধারণ সমীকরণ, ফোকাস দূরত্বের সাধারণ সমীকরণ, বা এখানে যেটা রয়েছে আর কি সাধারণ সমীকরণ। এখন দেখো এবার নিচে দেখো আমরা মিউ2/মিউ1 মাইনাস 1, এইখানে কিন্তু একে বলা হচ্ছে লেন্স প্রস্তুতকারকের সূত্র, ঠিক আছে। তাহলে দুটো কিন্তু এক না, যখন শুধু মিউ থাকবে তখন সেইটা হবে লেন্সের ফোকাস দূরত্বের সাধারণ সমীকরণ, আর হচ্ছে এটা হচ্ছে প্রস্তুতকারকের সমীকরণ। তো যখন সরাসরি মিউ2/মিউ1 থাকবে তখন কিন্তু সেটা প্রস্তুতকারকের সূত্র লিখতে হবে, আর এটা কিন্তু হচ্ছে সমীকরণ, আর এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। দুটো একই জিনিস, আমরা জানি দুইটা একই জিনিস, ঠিক আছে। কিন্তু স্যারেরা এই এই ছোট ছোট বিষয় নিয়ে চেক করতে পারে, যে দেখা গেল এখানে এই সূত্রটা দিয়ে তখন প্রশ্নে একটা অপশন থাকলো যে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ একটা থাকলো আর সূত্র আর একটা থাকলো, তখন কিন্তু এটা যখন দুটো মিউ2/মিউ1 থাকবে তখন সূত্র লিখতে হবে, আর যখন শুধু মিউ থাকবে তখন ওইটা লিখতে হবে হচ্ছে সাধারণ সমীকরণ, ঠিক আছে। তাহলে এগুলো লিখতে হবে। আর এই যে সূত্রটা, এই সূত্রটা কোন কোন কি কি দ্বারা নির্ধারিত হয়, তো এটা হচ্ছে লেন্সের মাধ্যম, এটা হচ্ছে একটা হচ্ছে লেন্সের মাধ্যম, একটা হচ্ছে বেষ্টনকারী মাধ্যম, মানে মিউ টু আর মিউ1 এখানে দুটো মাধ্যম আছে। তাহলে একটা হচ্ছে লেন্সের মাধ্যম, একটা হচ্ছে বেষ্টনকারী মাধ্যম। আর লেন্সের দুটি তলের বক্রতার ব্যাসার্ধ দ্বারা নির্ধারিত। তো আর1 আর আর2 দুইটা তলের বক্রতার ব্যাসার্ধ, আর একটা হবে আর1 আর একটা হবে আর2, ঠিক আছে। তো এবার দেখো আমরা নিচের দিকে একটু আসি, নিচের দিকে দেখো এখানে হচ্ছে কোনো মানে ব্যাখ্যা ছাড়া কিছু কয়েকটা সূত্র দেওয়া হয়েছে, যে কখন মানে বললেও যদি উত্তল বা অবতল পৃষ্ঠে প্রতিসরণের জন্য বিম্ব বাস্তব, অবাস্তব, সোজা ও উল্টার ক্ষেত্রে, মানে সকল ক্ষেত্রে, এটা হচ্ছে গোলীয়র ক্ষেত্রে আর কি, হ্যাঁ গোলীয়র ক্ষেত্রে। তো u/v+1/u সমান হচ্ছে মিউ মাইনাস 1/r। আর এটা হচ্ছে নিচের সূত্রটা দেখতে হবে যখন হচ্ছে ঘন মাধ্যম থেকে বায়ুতে যাচ্ছে, ঠিক আছে, যখন হচ্ছে ঘন মাধ্যম থেকে বায়ুতে যাচ্ছে, আর এটা ছিল গোলীয় উত্তলের ক্ষেত্রে। আর নিচেরটা হচ্ছে যখন দুটো মাধ্যম থাকবে, ঠিক আছে, যখন দুটো মাধ্যম থাকবে, একটা হচ্ছে মিউ1 থাকবে আর একটা হচ্ছে মিউ2 থাকবে। তো প্রথমত আমাদের সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে বা পরিচিতি রাখতে হবে। আর আমরা কিভাবে খুব সহজে বুঝতে পারি আমি বলতেছি কোনটা সূত্র কোনটা। তো দেখো এখানে একটা দেখো যখন ঘন মাধ্যম থেকে বায়ুতে যাবে, ঠিক আছে, যখন ঘন মাধ্যম থেকে বায়ুতে যাবে তখন শুধুমাত্র একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক দেয়া থাকবে, অর্থাৎ সেখানে শুধুমাত্র একটা মিউ থাকবে। তো এই সূত্রটা দেখো, এই সূত্রে কতগুলো মিউ আছে, এই সূত্রে কিন্তু একটাই মিউ আছে, এই একটা মিউ, ঠিক আছে, আর কিন্তু কোনো মিউ নাই। কিন্তু যখন দুটো প্রতিসরাঙ্কের কথা থাকবে, অর্থাৎ মিউ1 থেকে মিউ2 তে যাবে, মিউ2 প্রতিসরাঙ্কে যার কথা থাকবে, তখন এই ওই যে সূত্র, ওই সূত্রতে আমরা দুটো মিউ পাবো, ঠিক আছে, একটা হবে মিউ1 একটা হবে মিউ2। আর যে সূত্রগুলো আছে
তো একটা সূত্র দেখো কি, যখন আহ সবগুলোতে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস হচ্ছে দেখো সবগুলোর যে এই যে ডান পাশে সরি বাম পাশে যে দুটো আছে, দুইটাই হচ্ছে ভি আর ইউ নিচে আছে দুইটাই, আর সবগুলোর মাঝখানে প্লাস চিহ্ন আছে। আর আরেকটা জিনিস খেয়াল করো, যে বাম পাশে যে নিচে যে দুটো আছে, নিচে যেটা আছে তার সেটাও আর আর করে আছে, সেটাও আর আর আছে। আর আরেকটা জিনিস কি, আর দেখো এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে এখানে যখন গোলীয় মাধ্যম হয়, গোলীয় উত্তল মাধ্যম হয়, ঠিক আছে? তো গোলীয় উত্তল মাধ্যমে আহ, তোমার যে এর মানটা সবসময় পজিটিভ হবে, এর মানটা সবসময় পজিটিভ হবে যখন গোলীয় উত্তল মাধ্যম হবে। তো যে আমরা জানি মিউ এর মান 1 থেকে সব থেকে বড় হবে, ধরো 1.5 ধরলাম, তাহলে এখানে হবে 1.5 মাইনাস 1, ঠিক আছে? যখন গোলীয় মাধ্যম হবে তখন এটা পজিটিভ হবে, তাহলে আমরা গোলীয় মাধ্যমের ক্ষেত্রে বলতে পারি এটা পজিটিভ। আর যখন ঘন মাধ্যম থেকে বায়ুতে প্রতিসরণ হবে তখন এটা হবে হচ্ছে নেগেটিভ। কেন? কারণ দেখো 1 মাইনাস মিউ, ঠিক আছে? এখন আমরা এখানে যদি মিউ এর মান 1.5 ধরি, তাহলে আমরা কত পাবো? -0.5 পাবো। তাইলে যখন ঘন মাধ্যম থেকে বায়ুতে যাবে তখন আমরা পাবো হচ্ছে মাইনাস মান, ঠিক আছে, ঋণাত্মক মান। আর যখন হচ্ছে আমাদের হচ্ছে গোলীয় মাধ্যম, গোলীয় উত্তল মাধ্যম থাকবে বা উত্তল বা অবতল থাকবে, তখন আমরা পাবো পজিটিভ। এটা দিয়ে আমরা এখানে দেখো যেহেতু মিউ ওয়ান মিউ টুর কোনো ব্যাপার নাই, ঠিক আছে? আর আর এখান থেকে দেখতে হবে যে মিউ টুটা যদি মিউ ওয়ান থেকে বড় হয়, মানে যে যে মাধ্যমটা আর কি বড় থাকবে সেইটা হচ্ছে এখানে আগে বসবে, অর্থাৎ মিউ টু মাইনাস মিউ ওয়ান এর ভিতর যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি বড় হবে সেইটা আগে বসবে, আর যেটার প্রতিসরাঙ্ক কম হবে সেটা পরে বসবে। তো মিউ টু মাইনাস মিউ ওয়ান, এইভাবে আর কি এই সূত্রগুলো মনে রাখতে পারো। একটু টাফ আছে, ঠিক আছে, একটু টাফ আছে, তারপরেও তোমরা মানে বাসায় কয়েকবার দেখবা, বাসায় কয়েকবার দেখলে অনেক সোজা লাগবে, প্যারা নাই, ঠিক আছে? আর হচ্ছে যেভাবে বুঝালাম দেখো অনেক কিছু কিন্তু মিল আছে, অনেক কিছুই মিল আছে, শুধু এই উপরের দুটো পার্থক্য আর এই পাশের উপরের পার্থক্য, এই পার্থক্যগুলো একটু খেয়ালে রাখলে না। তো পরের পেজে গেলাম, দেখো এখানে কিছু সূত্র রয়েছে, এই সূত্রগুলোর ক্ষেত্রে আহ এইখানে দেখো যেটা বললাম যে ওইখানে এরকম মান দেয়া থাকতে পারে পরীক্ষার ক্ষেত্রে। তো কখন কোনটার ক্ষেত্রে কি হবে, তো এইটা একটু আমাদের এই যে মনে থাকবে বা মনে রাখবে। এইখানে কিছু দেওয়া আছে যে যদি উভয়তল লেন্স হয়, যদি মানে উভয় অবতল লেন্স হয়, তাহলে R1 হবে ঋণাত্মক আর R2 হবে ধনাত্মক। আর যদি উভয় উত্তল লেন্স হয় তাহলে R1 হবে ধনাত্মক আর R2 হবে ঋণাত্মক। তো এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষায় এটা শর্ট সিলেবাসে আছে। তো এইচএসসির জন্য যে এমসিকিউ, সেই এমসিকিউ স্টাইলে কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসতে পারে যে এখানে কিন্তু উভয় উত্তলের কথা কইছে, তাহলে আমরা যেটা R1 পাবো, R1টা পাবো হচ্ছে পজিটিভ আর R2টা পাবো নেগেটিভ, ঠিক আছে? তো দেখো এই যে R1 R1টা পজিটিভ ধরছি প্রথমে যেটা আছে, আর যেটা R2 সেটা হচ্ছে নেগেটিভ ধরছি। এইভাবে প্রশ্ন, এইভাবে মান মানে R1 R2 মান প্রশ্নে যেটা থাকবে সেটা কিন্তু সরাসরি বসে দিলে। এই চ্যাপ্টারটা নাই ভাইয়া শর্ট জ্যামিতিক সিলেবাসে। জ্যামিতিক আলোক বিজ্ঞান নাই? না ভাইয়া, তা তো জানি না। আচ্ছা আমি তো ভৌত আলোক বিজ্ঞান আছে। ও আচ্ছা, আচ্ছা তাহলে তাও একটু দেখে রাখলে আর কি। তাহলে ঠিক আছে, আচ্ছা তাহলে মেডিকেল স্টাইলে পড়া যায়, আমি তো আরো অনেক হচ্ছে ডিপে পড়াচ্ছি যে তোমাদের শর্ট সিলেবাস আছে বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এই ম্যাথ গুলো দেখা লাগবে না তো তোর আর কি। দেখো অনেক বড় একটা লাভ, মানে মাঝখানে পেজ গুলোতে কিছু দেখায় না না। এবার দেখো এখানে কিছু সূত্র বা হচ্ছে আমাদের কিছু মনে রাখতে হবে, যে সংজ্ঞা মনে রাখতে হবে। তো প্রথম সংজ্ঞাটা হচ্ছে বিম্ব কাকে বলে, যে বিম্ব বা প্রতিবিম্ব কাকে বলে, আর বাস্তব বিম্ব ভিতরে আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে বাস্তব বিম্ব আমাদের চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়। বাস্তব বিম্বর ক্ষেত্রে মনে রাখতে আমাদের চোখে ফেলা যায়, দেখা যায়, পর্দায় ফেলা যায়। আর বাস্তব বিম্ব কোথায় কোথায় তৈরি হয়, তো বইয়ের পাশে এটা এই যে ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গাটা একটু নোট করে রাখো যে বাস্তব, বাস্তব দেখা যাবে অবতল দর্পণ, অবতল দর্পণ, দর্পণ। আর হচ্ছে কি, আর হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্স। বাস্তব হচ্ছে উত্তল লেন্স, অবতল দর্পণ, উত্তল লেন্স। আর হচ্ছে অবাস্তব, অবাস্তবটা দেখতে হবে, অবাস্তব হচ্ছে সব রকম দর্পণ আর লেন্সে দেখা যায়, ঠিক আছে? তাহলে শুধু বাস্তবেরটা মনে রাখলে না।
বাস্তব হচ্ছে একটা হচ্ছে অবতল দর্পণ আর হচ্ছে উত্তল লেন্স, অবতল দর্পণ আর উত্তল লেন্স। হ্যাঁ, আর যে অবাস্তব যেটা সেটা হচ্ছে সব রকম দর্পণ ও লেন্সে উৎপন্ন হয়। আর দেখো আমরা বাস্তব বিম্ব আর অবাস্তব বিম্বের ভিতরে একটা পার্থক্য এখানে পেতে পারি যে এই বিম্ব এই যে বাস্তব যে বিম্বটা ছিল এটা হচ্ছে দেখো পর্দায় ফেলা যায়, আর আমাদের যে অবাস্তব বিম্বটা আছে এটা কিন্তু পর্দায় ফেলা যাবে না, ঠিক আছে, এটা পর্দায় ফেলা যায় না। এই ছোট ছোট পার্থক্যগুলো দেখে রাখতে হবে। দেখো লেন্স দুটি সমতলীয় বা একটি সমতল আর একটি সমতল বা একটি গলীয়, দুটি গলীয় বা একটি সমতল, একটি দুটি বেলুন আকৃতির এবং একটি বেলুন আকৃতির বা একটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিস্থাপক মাধ্যমকে লেন্স বলে। তো দেখো লেন্স হচ্ছে দুই প্রকার দেয়, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। এখন উত্তল লেন্সের কি 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 নামটা আছে এটা একটু দেখবা, যে এটার নাম হচ্ছে অভিসারী লেন্স। আর অবতল লেন্সের যে নামটা আছে সেটা হচ্ছে অপসারী লেন্স, সেটা হচ্ছে অপসারী লেন্স। এখন আরেকটা জিনিস তো আমাদের মনে রাখতে হবে যে লেন্স কি কি দিয়ে তৈরি হয়, ঠিক আছে, আমাদের চশমার যে লেন্সটা ব্যবহার করা হয় ওই লেন্সটা কোন কোন পদার্থ দিয়ে তৈরি হয় এটা একটু লিখে রাখো বইতে। প্রথমে লিখে রাখো কাঁচ, কাঁচ, এবার লেখা হচ্ছে কোয়ার্টজ, ও আর্টস, আর একটা লেখা হচ্ছে প্লাস্টিক, প্লাস্টিক, ঠিক আছে। এই তিনটে পদার্থ দিয়ে লেন্স তৈরি হয়। আর কোয়ার্টজের নিচে লিখে রাখো সিলিকন ডাইঅক্সাইড, মানে কোয়ার্টজের যে সেটার যে উপাদান সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে। তো এখান থেকে এটা একটু লিখে রাখো যে লেন্সের উপাদান কি কি, বইতে একটু নোট করে রাখো। আর উত্তল লেন্স আর অবতল লেন্সের অন্য নাম কি কি আমরা দেখলাম এখানে, অভিসারী আর অপসারী, ঠিক আছে। তো এখান থেকে এগুলো পড়লে না। এবার দেখো নেক্সট পেজে যাব। এখানে দেখো কিছু কিছু লাইন হচ্ছে কালো, সরি লাল বা গোলাপি কালার দিয়ে দাগানো রয়েছে। এগুলো হচ্ছে দেয়া, এগুলো হচ্ছে তোমার সংজ্ঞা টাইপ যেগুলো সেইগুলো। তো সংজ্ঞা টাইপ গুলো তো আর বোঝানোর কিছু নাই। তো এই সংজ্ঞা টাইপ গুলো একটু দেখে রাখো যে প্রধান অক্ষ কাকে বলে, বক্রতার ব্যাসার্ধ কাকে বলে, এইগুলো, ঠিক আছে। আর যেগুলো হচ্ছে সবুজ কালিতে এগুলো লাগবে না, শুধু লাল গুলো দেখবা, লাল গুলো। এবার দেখো প্রত্যেক দর্পণে হচ্ছে উন্মেষ, উন্মেষ 10 ডিগ্রি অপেক্ষা কম হলে ওই উন্মেষকে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলা হয়। তাহলে উন্মেষ কত এর কম হলে ওইটাকে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলা হয়, এটা একটু মনে রাখবা। এটা হচ্ছে 10 ডিগ্রি অপেক্ষা কম হইলে, ঠিক আছে, 10 ডিগ্রি অপেক্ষা কম হইলে এটাকে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলে। এটা থেকে এইগুলোকে না। পরের পেজে যাব। পরের পেজে দেখো আমরা একটু আগে এটা আলোচনা করে আসছি যে শূন্য মাধ্যমে আলোর বেগ আর হচ্ছে তোমার হচ্ছে আহ, অন্য কোনো মাধ্যমে আলোর বেগ আর এই মাধ্যমে আলোর বেগের যে পার্থক্য সেইটা, বা সূত্র যে সম্পর্ক যেটা সেইটা। তো এই ইউবি, এম ইউ বি সমান সি এ ভাগ সিবি। তো একটা জিনিস সবসময় মনে রাখবো যে যেটা আগে আসবে সেটা উপরে বসবে, ঠিক আছে, যেটা আগে বসবে সেটা উপরে বসবে। যদি এখানে যদি বি মিউ এ থাকতো, ঠিক আছে, বি মিউ এ থাকতো, তাহলে উপরে থাকতো, উপরে কিন্তু সি বি বসতো আর নিচে কিন্তু সি এ বসতো। এই জিনিসটা ঘুলাই যে আসলে কোনটা সাপেক্ষে বা কোনটা উপরে বসবে কোনটা নিচে বসবে। তো একটা জিনিস মনে রাখবা যে যেটা আগে আসবে সেটা উপরে বসবে আর যেটা পরে আসবে সেটা নিচের দিকে বসবে। এখন দেখো এখানে সূত্র দেয়া আছে যে কাঁচের প্রতিসংখ্যা 1.5 আর পানির প্রতিসংখ্যা এত। তো দেখো পানিতে আলোর বেগ এত হলে কাঁচে আলোর বেগ কত, তো এখানে দুটো দেয়া রয়েছে। তো এবার আমরা দেখো দেখো কাঁচের প্রতিসংখ্যার ক্ষেত্রে আর হচ্ছে আমাদের এই সূত্রটা এইভাবে করা রয়েছে যে আমরা প্রথমত একরকম করে বের করতে পারি যে এম ইউ, সরি, একটা হচ্ছে বলছে কাঁচ, তাহলে কাঁচকে আমরা লিখবো গিলাস দিয়ে। আর আরটা হচ্ছে পানি, তাহলে পানিকে ওয়াটার দিয়ে, তাহলে ডাব্লিউ মিউ জি, ডাব্লিউ মিউ জি সমান আমরা লিখতে পারি যে এর ক্ষেত্রে যখন আমরা যে মিউটা লিখবো তখন কিন্তু আবার উল্টা, অর্থাৎ পরে যেটা থাকবে সেটা উপরে থাকবে। আর যখন বেগ লিখবো তখন কিন্তু হচ্ছে যেটা আগে থাকবে সেটা উপরে লিখতে হবে। তো মিউ জি ভাগ মিউ ডাব্লিউ, মিউ জি ভাগ মিউ ডাব্লিউ। এখন মিউ জি সমান কত বলছে এখানে, মিউ মানে জি, জি মানে হচ্ছে গিলাস, তো গিলাসের ক্ষেত্রে বলছে 1.5, তো 1.5। আর পানির ক্ষেত্রে বলছে হচ্ছে 4.3, 4.3। তো এটা পাইলে এখানে পাইছে কত, 9.8, 9.8। আর এখানে পানিতে আলোর বেগ, তো এখন আমরা কি লিখবো যে ডাব্লু মিউ, ডাব্লু মিউ, সরি ডাব্লুটা নিচে আসবে,
ডব্লিউ মিউ জি সমান হচ্ছে আমরা জানি যে বেগের ক্ষেত্রে যেটা আগে থাকে সেটা উপরে যাবে, মানে সি ডব্লিউ, আর যেটা বলে সেটা নিচে, তাহলে সিজি। এখানে কোনটার বেগের কথা দেয়া, পানি মানে ডব্লিউ বেগের কথা দেয়া রয়েছে 2.5, আর এইটা আমরা পাইছি বের করছি এটা 9.8, 9.8 ইন্টু 2.25 ইন্টু 10⁸, আর নিচে হচ্ছে সিজি বের করতে হবে। তো এখান থেকে সূত্র করে বের করছে এরা, কত মান হয়েছে একটু দেখো, 2 ইন্টু 10⁸, 2 ইন্টু 10⁸, দেখি কিভাবে বের করছে। সিজি সমান 2.8 আর 10⁸ পাশে রাখি, পাশে ইন্টু হচ্ছে 8, আর নিচে আসছে হচ্ছে 9, ঠিক আছে। তো এখন এই 8 এর সাথে এই 2.25 গুণ করলে কত হয়, খুব সম্ভবত হয় হচ্ছে 18, ঠিক আছে। দুটো গুণ করে নিলাম, দুই দুই, এর সাথে গুণ করে, আর নিচে আছে 9। তো এখন 18 9 যে কাটবে তাহলে সরাসরি পাই যাচ্ছি 2, আর এখানে রয়েছে 10⁸, তাহলে 2 ইন্টু 10⁸, এটা কিন্তু উত্তর। এই যে এখানে যেটা চাইছে যে কাছে আলোর বেগ কত, এই যে সিজি বা ভিজি, যে এখানে ভিজি দিয়ে বের করছে, আমরা সিজি দিয়ে বের করছি, একই জিনিস, উত্তর কিন্তু একই আছে, 2 ইন্টু 10⁸। তো এইভাবে আর কি ম্যাথ গুলো করতে হবে। এখানে যে ম্যাথ গুলো আছে ছোট ছোট, তো এইটা দেখা লাগবে না, আমরা পরবর্তীতে দেখবো এটা। এখান থেকে দেখো যে এখানে যে নিচে যে সূত্রটা পাইছে, যে বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে যে ফোকাস তলের যে সূত্রটা 1/v প্লাস 1/u সমান 1/f, এটা সবকিছুর ক্ষেত্রে আমরা লাস্টে এইটাই পাবো, যে অবাস্তবের ক্ষেত্রেও কিন্তু আমরা এই সেমই পাবো। দেখো অবাস্তবের ক্ষেত্রেও সেম, আবার অবতল লেন্সের ক্ষেত্রেও সেম, যে 1/v প্লাস 1/u সমান 1/f। তো এই সূত্রটা মনে রাখলে তিনটে সূত্র একসাথে হয়ে যায়। তো এবার দেখা যাচ্ছে উত্তল বা অবতল লেন্সের যুগলের অবস্থান নির্দেশক সমীকরণ। তো এটা এটা কিসের সমীকরণ, এটা উত্তল বা অবতল লেন্সের ফোকাস যুগলের অবস্থান নির্দেশক সমীকরণ, ঠিক আছে। তো তাহলে এই নামটা মনে রাখতে হবে, যে এটা মনে রাখতে হবে যে সমীকরণটা কি আর এই সমীকরণের নামটা কি, ঠিক আছে। এটা তো দেখো, বিবর্ধন, বিবর্ধন মানে হচ্ছে কোনো কিছু বড় করা, ঠিক আছে। কোনো কিছুকে বড় করা হচ্ছে বিবর্ধন। তো এখন বিবর্ধনের বিবর্ধন বলতে কি বোঝানো হচ্ছে, যে বিবর্ধন বলতে রৈখিক, বস্তুত বিবর্ধন বলতে রৈখিক বিবর্ধন বোঝায়, যার সংজ্ঞা হচ্ছে রৈখিক বিবর্ধন বলতে প্রতিবিম্ব দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে বোঝায়। তাহলে আমরা যদি আমাদের যে এটা রয়েছে, যে বিবর্ধন, বিবর্ধনকে যদি আমরা এম ধরি, তাহলে এম সমান আমরা পাবো হচ্ছে, উপরে পাবো হচ্ছে প্রতিবিম্ব, প্রতিবিম্ব দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য, আর নিচে পাবো হচ্ছে কিসের দৈর্ঘ্য, নিচে পাবো হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য। এখন দেখো এখান থেকে সামনে একটা মাইনাস নেওয়া হয় আর কি, উপরে প্রতিবিম্ব দৈর্ঘ্য দেখা গেলে সব প্রায় সব ক্ষেত্রে এখানে একটা মাইনাস নেয়। তাহলে আমরা এইভাবে লিখি, এম সমান লিখবো হচ্ছে মাইনাস ভি ভাগ ইউ, ঠিক আছে, মাইনাস ভি ভাগ ইউ। এখন দেখো এই দুইটা যেহেতু দৈর্ঘ্য, তাই এর কোনো কিন্তু একক নেই, অর্থাৎ বিবর্ধনের কিন্তু কোনো একক নেই। পরীক্ষায় যদি আসে যে বিবর্ধনের একক কি, তখন দৈর্ঘ্য দৈর্ঘ্য দেখে কিন্তু আবার যেন মিটার বা সেন্টিমিটার দাগে আসে না, ঠিক আছে। এটার কিন্তু আসলে কোনো একক নেই, প্রতিবিম্বের কোন সরি বিবর্ধনের কিন্তু কোনো একক নাই। বিবর্ধন সমান মাইনাস ভি ভাগ ইউ, ঠিক আছে, দেওয়া হয়েছে। বা দেখো এই একই সমীকরণ, যে মাইনাস ভি ভাগ ইউটা ইউ জায়গায় এম বসাইছে, এম বসায় বিভিন্ন রকম সমীকরণ বের করছে আর কি। তো এই সমীকরণগুলো একটু দেখে রাখবা, যে মানে কিভাবে কোন সমীকরণটা আসছে, যে এখানে দেওয়া রয়েছে কতটা গুণ করছে, কত দ্বারা এ করছে, ইউ একটা হচ্ছে ইউ দ্বারা গুণ করে, একটা হচ্ছে ভি দ্বারা গুণ করে, ঠিক আছে। তো এগুলো একটু দেখে রাখবা। আর এই সূত্রটা মনে রাখবো, যে বিবর্ধন মানে কিন্তু উপরে হচ্ছে প্রতিবিম্ব আর নিচে আছে বস্তু। দেখো এবার হচ্ছে পিণ্ডের পূর্ণ বিবরণ আর অবস্থান। তো এবার দেখি এখানে দেওয়া আছে যে কয়েকটা শর্ত দেওয়া আছে, যদি ভি ধনাত্মক হয়, যদি ভি ধনাত্মক হয় তাহলে বিম্ব বাস্তব, অর্থাৎ প্রতিবিম্ব যে দৈর্ঘ্য ভি সেটা যদি ধনাত্মক হয় তাহলে আমরা বিম্বকে বলবো বাস্তব, আর যদি ভি ঋণাত্মক হয় তাহলে বিম্ব হচ্ছে অবাস্তব।
আর যদি এম যদি ঋণাত্মক হয় তাহলে বিম্ব হবে সোজা, আর এম যদি ঋণাত্মক হয় তাহলে বিম্ব হবে উল্টো। ঠিক আছে, এই শর্তগুলো একটু দেখে রাখবা। এবার দেখো এম এর মান অনেক চেয়ে বড় হলে বস্তুটি বিবর্ধিত, আর মানে লক্ষ্য বস্তুর চেয়ে বড়, তাহলে এম এর মান যদি এম যদি গ্রেটার দ্যান অন হয় তাহলে কি হবে, বস্তুটি বিবর্ধিত, বস্তু বিবর্ধিত হবে, বিবর্ধিত মানে বড় হবে বস্তুটি। আর যদি ওয়ান থেকে এম এর মান যদি ওয়ান থেকে কম হয় তাহলে হবে বস্তু সংকুচিত, সংকুচিত বা ছোট। ঠিক আছে, সংকুচিত বা ছোট। আর যদি এম সমান 0 হয় তাহলে হচ্ছে বস্তু আর যে বিম্ব, সরি এখানে বস্তু না, এখানে বিম্ব আসবে, এখানে বিম্ব আসবে, বিম্ব হবে, একটা বিম্ব হবে বিবর্ধিত আর বিম্ব হবে সংকুচিত। আর হচ্ছে যদি এম সমান 0 হয় 1 হয় তাহলে বস্তু সমান বিম্ব হবে, বস্তু সমান বিম্ব হবে। তো এই তিনটা শর্ত একটু বইতে আলাদা করে লিখে রাখতে পারে, এখানে একসাথে দিয়ে দিছে আর কি এই যে লাইনগুলোর ভিতরে। দেখো বিম্বের দৈর্ঘ্য নির্ণয়, বিম্বের দৈর্ঘ্য নির্ণয় আমরা জানি এম সমান হচ্ছে মাইনাস ভি বাই ইউ, এই ভিটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বা যে এটা পাবো সেটা দৈর্ঘ্য। তো এখন যদি আমরা ভি সমান লিখে হচ্ছে ইউ ইন্টু এম, এম ইন্টু ইউ, এম এখানে কিন্তু সেম সেম জিনিসই ধরছে, ভি আর ইউ রে একটা হচ্ছে এল ড্যাশ ধরছে আর একটা হচ্ছে শুধু এল ধরছে, তো এইভাবে আর কি বের করছে। আর এটা হচ্ছে, এটাকে আবার লেন্সের ফোকাস দূরত্বের সূত্র বলতেছে। ঠিক আছে, আর এটা কি কি দ্বারা নির্ধারিত হয়, আমরা আগে যেটা পড়ে আসলাম ওইটাই কিন্তু, যে লেন্সের মাধ্যম, বেষ্টনকারী মাধ্যম আর লেন্সের দুটি বক্রতা মানে বক্রতার ব্যাসার্ধ দ্বারা নির্ধারিত হয়। পরের পেজে যাব। এবার এই যে এখানে যে সম্পর্কগুলো আছে ক খ, মানে কোনটায় কোথায় কোন বস্তুটা রাখলে কোথায় বিম্ব সৃষ্টি হবে, ঠিক আছে, এগুলো আমরা একটা স্ট্রেট লাইনের মাধ্যমে দেখবো। তো দেখো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন নিলাম, তো স্ট্রেট লাইনকে আমরা 5টা ভাগে ভাগ করব। ঠিক আছে, এটা একটা অন, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5। ঠিক আছে, তো যে 5, এই 5 কে আমরা লিখবো হচ্ছে এটা, এটা হচ্ছে অসীম। ঠিক আছে, এর 5 এর মান হচ্ছে অসীম। আর যেটা 4 আর 3টা হচ্ছে 2f, 3 হচ্ছে 2f আর 1টা হচ্ছে শুধু f। ঠিক আছে, 1টা হচ্ছে শুধু f। আর 2 আর 4 কি, 4 হচ্ছে 2f আর অসীমের মাঝখানে, 2f আর অসীমের মাঝখানে। ঠিক আছে, মানে এই যে মাঝখানে জায়গাটা কিন্তু 4, আর 2টা হচ্ছে f আর 2f এর মাঝখানে, f আর 2f এর মাঝখানে। ঠিক আছে, তো এখন এখানে দেখো বলছে যে যদি বস্তু অসীম দূরত্বে অবস্থিত হয়, ঠিক আছে, যদি বস্তু অসীম দূরত্বে অবস্থিত হয় তাহলে এর অবস্থান যে ফোকাস তলে, তো এটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। ঠিক আছে, কিভাবে বের করবো দেখো, আমরা সবসময় পাবো, আমরা পাওয়ার চেষ্টা করবো এই সূত্র অনুযায়ী, আমরা সবসময় যোগফল, যোগফল হচ্ছে 6 পাওয়ার চেষ্টা করবো, 6। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী যোগফল সবসময় 6 পাওয়ার চেষ্টা করব। তো এখন দেখো এখানে আমরা বলছি যে বস্তুটা অসীম দূরত্বে অবস্থিত, মানে 5 এ অবস্থিত। তো এখন 5 এর সাথে আমাদের কত যোগ করলে আমরা কি পাবো, কত যোগ করলে আমরা যোগফল 6 পাবো, 5 এর সাথে কত যোগ করলে 6 পাবো যোগফল, আমরা এক। আমরা যদি অন যোগ করি তাহলে কিন্তু আমরা হচ্ছে যোগফল 6 পাবো। তাহলে দেখো এবার আমরা তাহলে পাইছিলাম যে বস্তুটা অবস্থিত ছিল 5 এ মানে অসীমে, বাট এর সাথে আমরা যোগ করবো হচ্ছে 1। তাহলে যদি হচ্ছে এই যে 5 এর সাথে আমরা 1 যোগ করে 6 বানাচ্ছি, এখন আমরা যে সংখ্যাটা যোগ করব, তাহলে যদি একটা হবে আমাদের বস্তুর সংখ্যা, মানে যে দুটো সংখ্যা মধ্যে যোগ করবে, একটা হবে বস্তুর অবস্থান, অবস্থান আর অন্যটা হবে হচ্ছে আমাদের যে যে বিম্বের বা যে বিম্বের যে অবস্থান সেটা, তাহলে একটা হবে বিম্বের অবস্থান আর একটা হবে আমাদের বস্তুর অবস্থান। ঠিক আছে, তো আমরা যখন বস্তুটাকে 5 অর্থাৎ অসীমে স্থাপন করতেছি তখন সেই বস্তুটা ওয়ানে সেই বস্তু যে প্রতিবিম্ব সেটা ওয়ানে পাওয়া যাচ্ছে, মানে ওয়ান মানে হচ্ছে কি ফোকাস তলে, এফ বা ফোকাস তলে। ঠিক আছে, অবস্থান বলছে এফ বা ফোকাস তলে। আর যাই সব ক্ষেত্রে দেখা, দেখো একটা বস্তু অসীমে তোমার চোখেই, ঠিক আছে, তোমার চোখেই, তোমার চোখেই, আর একটা বস্তু হচ্ছে এই অসীমে আছে একটা বস্তু। তো এখন তুমি এই বস্তুটাকে কি ছোট দেখবা নাকি বড় দেখবা, ওই বস্তুটাকে কিন্তু তুমি দেখবা অনেক ছোট দেখবা ওই বস্তুটার তুলনায়, যে ওই বস্তুটার যে
আকার তার তুলনায় অনেক কম দেখো, এখানে তাই বলছে যে এই বস্তুটার যে বিম্বের যে আকারটা পাওয়া যাবে সেই আকারটা কিন্তু বস্তুর সাপেক্ষে অত্যন্ত ছোট হবে, অত্যন্ত ছোট হবে। আর এই যে প্রকৃতি দেখো বেশিরভাগ ক্ষেত্রে সব প্রকৃতি বাস্তব ও উল্টা দেয়া, বাস্তব ও উল্টা দেয়া। কয়েকটা একটা মনে হয় ব্যতিক্রম আছে, ওইটা দেখাই দেবো। এবার দেখো আমরা আসবো 2f, আর বস্তুটি যদি উত্তোলন থেকে 2f থেকে বেশি দূরে অবস্থিত হয়, মানে 2f থেকে বেশি দূরে আর অসীম থেকে কম দূরে। 2f মানে হচ্ছে আমরা 4, 2f মানে হচ্ছে আমরা পাবো হচ্ছে 4। ঠিক আছে, এখন 4 এর সাথে আমরা কত যোগ করলে 6 পাবো, 4 এর সাথে আমরা 2 যোগ করলে, যদি 2 যোগ করি তাহলে আমরা 6 পাবো, তাহলে 4টা হচ্ছে আমাদের বস্তুর অবস্থান। আর এখন এখানে যে 2টা পাচ্ছি, এই 2টা হচ্ছে আমাদের বিম্বের অবস্থান, বিম্বের। ঠিক আছে, বাট 2 মানে আমরা কি পাইছিলাম, 2 মানে পাইছিলাম হচ্ছে f, আর 2f এর মাঝখানে। ঠিক আছে, তো এইখানেও দেখো বলছে যে খ নাম্বারে এখানে যে বিম্বের যে অবস্থান, এই অবস্থানটা কোথায়, এফ এবং 2f এর মধ্যে, এফ এবং 2f এর মধ্যে। ঠিক আছে, আর দেখো এই এখানেও কিন্তু আমাদের যতক্ষণে একটা বস্তু এই 2f এ আসতেছে ততক্ষণ আমরা বস্তুটাকে ছোটই দেখতে থাকবো। তো এইখানেও হচ্ছে বস্তুটা যেহেতু 2f এর বাইরে অবস্থিত, সেজন্য বস্তুটা যে বিম্বের যে আকার, সেই আকারটা বস্তুর তুলনায় ছোট হবে। ঠিক আছে, এবার দেখো যখন বস্তুটা হচ্ছে যখন বস্তুটা হচ্ছে 2f এ অবস্থিত, ঠিক আছে, যখন বস্তুটা 2f দূরে অবস্থিত, মানে যখন বস্তুটা 3 তে অবস্থিত, এটা হচ্ছে বস্তুর অবস্থা। এখন যদি আমরা 3 এর সাথে 3 যোগ করতে হবে আমাদের যোগফল 6 পাওয়ার জন্য, তাহলে আমাদের যে বস্তুর যে অবস্থান 3 তে, আবার এই 3 তেই কিন্তু বিম্বের অবস্থান পাবো, আমরা বিম্বের অবস্থান পাবো, অবস্থান পাবো। ঠিক আছে, তাহলে এই যে 3, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে 2f এ যদি কোনো বস্তুকে আমরা অবস্থান করি, তাহলে যে বিম্ব যে বিম্বর যে অবস্থান হবে সেটা হচ্ছে এই 3 তে, অর্থাৎ 2f এ পাবো। ঠিক আছে, এবার আর এইটা কি 2f সমান 2f মানে 3 সমান 3 হইলে এটা হবে লক্ষ্যবস্তুর সমান, এটা হবে লক্ষ্যবস্তুর সমান। এবার দেখো বস্তু যদি 2f আর যদি 4 এর মধ্যে অবস্থিত হয়, বস্তু যদি 2f আর 4 মানে হচ্ছে 2f আর f এর মধ্যে যদি অবস্থান হয়, মানে তখন বস্তুটার অবস্থান হবে 2 তে, মানে এটা হবে তখন বস্তুর অবস্থান। আর তাহলে তখন বিম্বের অবস্থান কি হতে হবে, তখন বিম্বের অবস্থান হতে হবে হবে এই 4 এ। ঠিক আছে, তাহলে তখন বস্তুটা হচ্ছে 2f আর 2f এর মাঝখানে অবস্থিত, আর যে বিম্ব সে বিম্বটা 2f আর যে অসীম, মানে 5 মানে তো অসীম পাইছিলাম, এই অসীমের মাঝখানে অবস্থিত। ঠিক আছে, তো এইভাবে। আর যখন অনে অবস্থিত হবে তখন বস্তুটা যখন অনে অর্থাৎ এফ ফোকাসতলে অবস্থিত হবে, তখন বস্তুটা হচ্ছে অসীমে, যে বিম্বটা আমরা ভাবো বিম্বটা হবে অসীমে। তো এই সেম ভাবে আমাদের সবকিছু মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে উত্তল লেন্সের এই যে ধর্ম, এই ধর্মকে যে বস্তুকে অসীমে কোনটা স্থাপন করতেছে, আবার কোনটাকে এফ টু এফ এর মাধ্যমে মাঝখানে অবস্থান করতেছে, এই অবস্থানকে, এই যে অবস্থানকে কোথায় কোথায় কোন যন্ত্রে ব্যবহার করা হচ্ছে। যখন বস্তুকে অসীমে অবস্থান করাচ্ছি, তখন বস্তুটাকে হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য তৈরি করা হয় এইটা দ্বারা, যে কোনো বস্তুকে আমরা অসীমে রেখে আমরা হচ্ছে আমরা বস্তুর যে বিম্বের অবস্থানটা এফ এ পেতে পারি। এই যে ফর্মুলা, এই ফর্মুলার মাধ্যমে এই ফর্মুলাকে ব্যবহার করা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য তৈরি করতে। আর যখন 2f থেকে দূরে হলে সেটাকে কোন কাজে, ক্যামেরা তৈরিতে ব্যবহার করা হয়। আর যখন লেন্স থেকে 2f দূরে অবস্থিত, তখন এই ধর্মকে কাজে লাগিয়ে যে সমশিষ্য প্রতিবিম্ব পরিণত করা হয়, সমশিষ্য প্রতিবিম্ব পরিণত করা হয়। আর যখন এবার 2f এর ভিতরে, তখন এই পাশের পেজে দেখো আমরা এটা কোন কাজে ব্যবহার করে, এটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছে, অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য তৈরিতে। আর যখন হচ্ছে এফ এ রাখতেছি, তখন এই ধর্মকে কাজে লাগিয়ে উত্তল লেন্সের সমান্তর রশ্মি গুচ্ছ তৈরি করা হয়, কাজে লাগে সমান্তর রশ্মি গুচ্ছ তৈরি করা হয়। ঠিক আছে, তো এইভাবে। আর যখন হচ্ছে আলোক কেন্দ্র আর প্রথমের ভিতরে অবস্থিত হবে, তখন হচ্ছে কি হবে, তখন এটাকে অনুবীক্ষণ ও দূরবীক্ষণ যন্ত্রের অভিনেত্র রূপে ব্যবহার করা, অভিনেত্র রূপে। আর যখন আমরা পাইছিলাম বস্তুটা, যখন বস্তু অসীমে ছিল, তখন ওইখানে কিন্তু অভিলক্ষ্য রূপে ব্যবহার করা হয়েছিল, আর এখানে কিন্তু অভিনেত্র। ঠিক আছে, এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে এইগুলো ছিল কিন্তু হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে। দেখো এগুলো লাগবে না, এটা লাগবে না, নিচ থেকে দেখো আমরা এত সময় যা পড়ে আসলাম যে বস্তু যদি অসীম অবস্থান হয়, তাহলে বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, আর
প্রতিবিম্বের আকার কেমন হবে আর প্রতিবিম্ব কি হবে। তো সবগুলো দেখো প্রায় বাস্তব আর উল্টো দেওয়া, প্রকৃতি বাস্তব উল্টো বাস্তব উল্টো বাস্তব উল্টো। শুধু যখন আলোক কেন্দ্র আর এফ এর ভিতরে আসবে তখন এটা হয়ে যাবে অবাস্তব আর সিধা, ঠিক আছে, অবাস্তব আর সিধা। আর সব ক্ষেত্রে আছে বাস্তব আর উল্টো হবে। তাহলে এটা একটু মনে রাখতে হবে যে আলোক কেন্দ্র আর এফ এর মধ্যে যখন আসবে তখন সেটা হবে অবাস্তব আর সিধা। আর সকল ক্ষেত্রে আছে বস্তুর যে বিম্ব যে প্রকৃতি সেটা হবে বস্তুটা হবে বাস্তব আর উল্টা। বিম্বটা বিম্বটা হবে বাস্তব আর উল্টা। আর কোনটা কখন বড় হবে কোনটা কখন ছোট হবে এটা কিভাবে আর একটা রাখলাম দেখো। যদি বস্তুর যে মান, অর্থাৎ ধরো যখন আমরা যে বস্তুর যে মান ধরো সেটা আমরা পাইলাম হচ্ছে 5, মানে বস্তুটা হচ্ছে অসীম, ঠিক আছে, অসীম। আর আমরা তাইলে তখন বিন্দুর মান পাবো 1। তাইলে 5 বড় না 1 বড়, নিশ্চয়ই 5 বড় হবে। তাইলে তখন আমরা কি বুঝতে পারি যে 1 এর থেকে 5 অনেক অনেক বড়। মানে এই বিম্বের অবস্থানের থেকে বস্তুর যে অবস্থান বা বস্তুর যে আকার, বিম্বের আকারের থেকে বস্তুর যে আকার সেটা কিন্তু অনেক বড় হবে। আর যখন মানে বোঝাতে চাচ্ছি যে বিম্বের আকারটা ছোট হবে তখন অনেক। আর যখন এখানে 4 হবে এখানে তখন 2 হবে, তাহলে পার্থক্য কমতেছে। তাহলে তাও 2 কিন্তু ছোট 4 এর থেকে, সরি 2 কিন্তু 4 এর থেকে ছোট, তাও কিন্তু অনেক অনেক ছোট না, অল্প ছোট আর কি, তখন অনেক ব্যবহার করতে হবে না। এখানে দেয়া রয়েছে এখানে যে এখানে দেখো এটা দেওয়া রয়েছে অত্যন্ত, কিন্তু পরেরটা অত্যন্ত ছোট নেই। আর এখানে আছে 2f এ দেখা যাচ্ছে 3, আর বস্তুর অবস্থানও 3 তে আর বিম্বের অবস্থান 3 তে, মানে এই 3 সমান। তাহলে এইভাবে কিন্তু কোনটা বড় আর মানে কোনটায় বিম্বের আকার বড় হবে আর কোনটায় বস্তুর আকার বড় হবে এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারবো। এবার দেখো জানার বিষয় দেওয়া রয়েছে, যদি পারিপার্শ্বিক মাধ্যম প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হয় তাহলে উত্তল লেন্স অবতল লেন্সের ন্যায় এবং অবতল লেন্স উত্তল লেন্সের ন্যায় আচরণ করে। তো পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হয় তাহলে উত্তল লেন্স অবতল লেন্সের ন্যায় আর অবতল লেন্স উত্তল লেন্সের ন্যায় ক্রিয়া করে, ঠিক আছে, তো উল্টো উল্টো কাজ করে। এই লাইনটা একটু জায়গায় রাখো। এবার দেখো লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতার ভিতর থেকে আমাদের এই সূত্রটা একটু দেখে রাখতে হবে যে কোন লেন্সের ফোকাস দূরত্বের বিপরীত সংখ্যাকে তার ক্ষমতা বলা হয়, ফোকাস দূরত্বের বিপরীত সংখ্যাকে তার ক্ষমতা বলা হয়। আর এর যে সূত্র সেটা হচ্ছে পি সমান 1/f, পি সমান 1/f। এখন এই এফ মানে এই যে পি, পি এর যে একক এই এককটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে ডায়াপ্টার একক। পি এর যে একক, পি এর এককটাকে প্রকাশ করা হচ্ছে ডায়াপ্টার এককে। আবার এটাকে এসআই এককের আরেকটা একক আছে সেটা একটু লিখে রাখবে। এসআই এককের একক হচ্ছে রেডিয়ান পার মিটার, রেডিয়ান পার মিটার, ঠিক আছে, এটা হচ্ছে এসআই এককে। আর এটা হচ্ছে সিজিএস এককে, ডায়াপ্টার একক। এই ডায়াপ্টার এককটা হচ্ছে সিজিএস এ, আর যখন আমরা এসআই একক পাবো সেটা হচ্ছে রেডিয়ান পার মিটার। তো লেন্সের ক্ষমতার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি পিটা যদি আমরা প্লাস পাই, পি যদি প্লাস পাই তাহলে লেন্সটা হবে উত্তল, ঠিক আছে, যদি পি যদি প্লাস হয় তাহলে লেন্স উত্তল, লেন্স উত্তল হবে, উত্তল হবে। আর যদি পি যদি নেগেটিভ আসে তাহলে লেন্স হবে অবতল, লেন্স অবতল, ঠিক আছে। এটা হবে লেন্স উত্তল হবে পি যদি পজিটিভ হয়, আর যদি পি যদি নেগেটিভ হয় তাহলে লেন্স হবে অবতল। এগুলো একটু লিখে রাখো। আর আরেকটা জিনিস লিখতে হবে, এটা আমাদের বইতে নাই, তারপরে আমাদের লাগবে যে কোন চোখের কোন অসুখের জন্য আমাদের কোন চশমা ব্যবহার করতে হবে, চোখের অসুখের জন্য আমাদের কোন অসুখের জন্য কোন চশমা ব্যবহার করতে হবে। তো বইতে একটা ফাঁকা পেজ নাও, ফাঁকা পেজ মানে লেখা যায় এমন কোন জায়গায় নেও। তো ওইখানে প্রথমে লিখবা যে একটা দুটো ছক মতো করো যে তো যাই হোক, এবার দেখো উপরে এখানে লেখা হচ্ছে চোখের ত্রুটি, চোখের ত্রুটি। আর এই সাইডে লেখা হচ্ছে ব্যবহৃত লেন্স, ব্যবহৃত লেন্স। এটা কিন্তু আমাদের বইতে নাই, ঠিক আছে, তো বইতে একটু আলাদা করে নোট করে রাখলে সুবিধা হবে পড়ার জন্য। তো চোখের ত্রুটি এখানে প্রথম যে পয়েন্ট সেটা লেখা হচ্ছে মায়োপিয়া,
মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি। ক্ষীণ দৃষ্টি, এখানে যে লেন্সটা ব্যবহার করতে হয় সেই লেন্সটা হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্স, মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির ক্ষেত্রে। আর হাইপারমেট্রোপিয়া মানে, হাইপার মানে হচ্ছে বেশি, তাহলে এর বাংলা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। তো হাইপারমেট্রোপিয়া বা এটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি বা এখানে দীর্ঘ দৃষ্টি। দীর্ঘ দৃষ্টি, আর এর ক্ষেত্রে হবে উত্তল লেন্স। ঠিক আছে, এই দুটো আমরা অনেকেই জানি, আমাদের বায়োলজি বইতে দুটো আছে। এবার যখন নিচের দুটো আছে, এই দুটো একটু অপরিচিত। একটা দেখো প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া, আর এর বাংলা হচ্ছে চালসে ত্রুটি। চালসে ত্রুটি। ঠিক আছে, আর এর যে ব্যবহৃত লেন্সটা হচ্ছে বাইফোকাল লেন্স। বাইফোকাল লেন্স, ঠিক আছে, বাইফোকাল লেন্স। আর লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাস্টিগমেটিজম। অ্যাস্টিগমেটিজম বা এর আরেক নাম হচ্ছে বিষম দৃষ্টি। বিষম দৃষ্টি, দৃষ্টি। আর এর জন্য যে ব্যবহৃত লেন্স হচ্ছে সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল লেন্স। সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল বা টরিক লেন্স। টরিক লেন্স, লেন্স। তাহলে আমাদের এই যে চার প্রকার যে চোখের ত্রুটি, এই ত্রুটি আর ব্যবহৃত লেন্স এগুলো একটু বইতে আলাদা করে নোট করে রাখবা, তাহলে পড়ার জন্য সুবিধা হবে। অন্য বইয়ের অন্য অন্য বইয়ের এই চাল সেলেন্স আর বিষম, ওই চাল সে ত্রুটির বিষম ত্রুটি কি ভাইয়া? একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার এই চাল ত্রুটির ক্ষেত্রে কোন বস্তুটা মানে সেমই, দুটো একই প্রায়, যে হচ্ছে বিষম দৃষ্টির ক্ষেত্রে কোনটা বড় আর কোনটা ছোট এটা ঠিক মানে বোঝা যায় না খালি চোখে, চশমা পড়লে হয়। আর চালসের ক্ষেত্রে এরকম সেম। ঠিক আছে, তো ওইভাবে জানা নেই আমার, কিন্তু বিষমের ক্ষেত্রে যে কোনটা হচ্ছে মানে কোনটা বড় কোনটা ছোট এইটা ঠিক বোঝা যায় না খালি চোখে, তো সেই ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল আর টরিক লেন্স। আর চালসের ক্ষেত্রে হচ্ছে বাইফোকাল লেন্স। আর হচ্ছে মায়োপিয়া মানে হচ্ছে ক্ষীণ দৃষ্টি, অর্থাৎ কাছের বস্তু দেখা যাচ্ছে কিন্তু দূরের বস্তু হচ্ছে দেখা যাচ্ছে না, এখানে হচ্ছে মায়োপিয়া। আর হাইপারমেট্রোপিয়া মানে হচ্ছে দূরের বস্তু দেখা যাচ্ছে না, কাছের বস্তু দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে উত্তল লেন্স। ঠিক আছে, দেখো পরেরটায় যায়। বীক্ষণ যন্ত্রাবলী। বীক্ষণ যন্ত্রাবলীর ভিতরে পড়তে হবে আমাদের বীক্ষণ যন্ত্রাবলী কি কি উদাহরণ আছে। একটা হচ্ছে অনুবীক্ষণ, আর দেখো এই পাশে আছে দূরবীক্ষণ যন্ত্র, বাইনোকুলার আর পেরিস্কোপ। বাইনোকুলার আর পেরিস্কোপ, দূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র, বাইনোকুলার আর হচ্ছে পেরিস্কোপ। ঠিক আছে, তো এই চারটে হচ্ছে বীক্ষণ যন্ত্রের উদাহরণ। এই চারটের নাম একটু মনে রাখো। আর এসব যন্ত্রে এমন ধরনের লেন্স ব্যবহার করা যায় যাদের মান যা চোখে বেশি মানের বীক্ষণ কোণ বা দৃষ্টিকোণ উৎপন্ন করে। ঠিক আছে, এই লাইনটা একটু দাগায় রাখো, গোল করতে হবে না। দেখো নিচের দিকে একটা আছে বীক্ষণ কোণ কাকে বলে। একটি বস্তু চোখে যে কোণে উৎপন্ন হয়, একটি বস্তু চোখে যে কোণ উৎপন্ন করে তাকে দৃষ্টিকোণ বা বীক্ষণ কোণ বলে। চোখে একটু বড় বস্তু দেখবে না ছোট দেখাবে না বড় দেখাবে, তা এই কোণের উপর নির্ভর করে। এবার দেখো নিচের দিকে আছে বীক্ষণ কোণ উৎপন্ন করার ক্ষেত্রে এই সেমি ব্যাপার, যে বীক্ষণ কোণ এখানে ওই যে বিবর্ধনেরটাই লিখছে যে উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতিবিম্ব কর্তৃক, মানে বিটা হচ্ছে প্রতিবিম্ব কর্তৃক সৃষ্ট কোণ। আর যে আলফাটা হচ্ছে আমাদের চোখ বা আমাদের যে বস্তু কর্তৃক সৃষ্ট দৃষ্টকোণ। ঠিক আছে, এইটাই একই। আর এখানে ছিল হচ্ছে দৈর্ঘ্যেরটা, আর এখানে হচ্ছে তোমার কোণ দিয়ে দেখানো হয়েছে, কিন্তু দুইটাই হচ্ছে বিবর্ধনের সূত্র, দুইটাই বিবর্ধনের সূত্র। এখন দেখা হচ্ছে মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র। তো অনুবীক্ষণ যন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধক কাচ, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। তো দেখো আর নিচ থেকে একটা জিনিস দেখতে হবে যে
এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। অনুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করার জন্য কোন রশ্মি ব্যবহার করা হয়? অতিবেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রে। অতিবেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রে, ঠিক আছে। এবার দেখো পরের পেজে যাব। সরল অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্র। তো সরল অনুবীক্ষণ যন্ত্রের এইখানে একটু লিখে রাখো বইতে যে এর বিবর্ধন 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 হচ্ছে 3.5 থেকে 6 গুণ হইতে পারে। 3.5 থেকে 6 গুণ হতে পারে, হতে পারে, ঠিক আছে। 3.5 থেকে 6 গুণ হইতে পারে। এটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে। আর দেখো সরল অনুবীক্ষণ যন্ত্রে কি কি কাজ করা হয়? সূক্ষ্ম কার্য, তারপরে অতি সূক্ষ্ম লেখা, হাতের ছাপ, অতি ক্ষুদ্র যন্ত্রপাতি ইত্যাদি দেখার জন্য সরল অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। তো দেখো সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এদের উত্তল লেন্সের ফোকাস দূরত্ব অপেক্ষা কম দূরত্বে একটি বস্তু রাখলে, মানে উত্তল লেন্সের যে ফোকাস দূরত্ব এফ, এর থেকে হচ্ছে আমাদের যে সরি এফ গ্রেটার দেন হবে আমাদের যে বস্তুর যে বস্তু রাখার যে অবস্থানের যে দৈর্ঘ্য সেইটা। তো রাখলে লেন্সে তার একটি সিধা অবাস্তব ও আকারে বড় প্রতিবিম্ব বস্তুর একই পাশে গঠিত হয়। তাহলে যে বস্তুটা আমাদের যদি প্রশ্ন আসে যে সরল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে হবে হচ্ছে সিধা, অবাস্তব আর হচ্ছে আকারে বড়। এই তিনটা পয়েন্ট একটু নোট করে রাখো, ঠিক আছে। তাহলে এইগুলো আর নিচ থেকে দেখো এই যে এর ক্ষেত্রে এর যে এম, এম মানে হচ্ছে বিবর্ধন, বিবর্ধনের ক্ষেত্রে এম সমান 1 প্লাস ডি ভাগ এফ। এই সূত্রগুলো একটু দেখে রাখবো, যে সূত্রগুলোতে একটু দাগ দেওয়া আছে। আর এটা হচ্ছে বিবর্ধনের রাশিমালা, এম সমান 1 প্লাস ডি মাইনাস এ ভাগ এফ। তো এখন দেখো এই এফ আর ডি এর ক্ষেত্রে আমাদের এক হচ্ছে যে লেন্সের ক্ষমতা যত কম হবে তার বিবর্ধন ক্ষমতা তত বেশি হবে। কারণ দেখো এম এর সাথে, তাহলে আমরা বলতে পারছি যে এম এর সাথে এফ এর যে সম্পর্ক সেটা হচ্ছে 1 ভাগ এফ বা ব্যস্তানুপাতিক। আর স্বাভাবিক চোখে, ক্ষীণদৃষ্টি সম্পন্ন চোখে প্রতিবিম্ব ছোট এবং দূরদৃষ্টি সম্পন্ন চোখে প্রতিবিম্ব বড় দেখাবে। আর পর্যবেক্ষকের লেন্স চোখ হতে লেন্সের দূরত্ব যত কম হবে বিবর্ধন তত বেশি হবে, ঠিক আছে। তো এখানে এই ডিটা হচ্ছে এম এর সাথে সমানুপাতিক, ডিটা হচ্ছে এম এর সাথে সমানুপাতিক, আর ডিটা হচ্ছে পর্যবেক্ষকের চোখ হতে লেন্সের দূরত্ব। এগুলো একটু দেখে রাখবা। আর নিচ থেকে দেখো জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। জটিল বা যৌগিকের ক্ষেত্রে এখানে একটু লিখে রাখো যে বিবর্ধন, এর বিবর্ধন হচ্ছে 2000 গুণ, বিবর্ধন 2000 গুণ গুণ, ঠিক আছে। এটার বিবর্ধন আমরা পাইছিলাম হচ্ছে 3.5 থেকে 6 গুণ, আর এটার বিবর্ধন 2000 গুণ। তো দেখো আমরা নেক্সট পেজে যাব। এই যে প্রথম এই যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে? বিজ্ঞানী গ্যালিলিও। বিজ্ঞানী গ্যালিলিও প্রথম যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। মূলনীতির ক্ষেত্রে দেওয়া আছে এখানে কি কি থাকে। দুটো উত্তল লেন্স আছে, একটা হচ্ছে অভিলম্ব আর একটা হচ্ছে অভিনেত্র। একটা হচ্ছে অভিলম্ব আর একটা হচ্ছে অভিনেত্র। আর দেখো অভিনেত্রীর ফোকাস দূরত্ব ও উন্মেষ বড়, আর অভিনেত্রকে পর্যকের চোখের কাছে রাখা হয়। দেখো নেত্র, নেত্র শব্দের অর্থ কি জানো? নেত্র শব্দের অর্থ হচ্ছে চোখ। নেত্র শব্দের অর্থ হচ্ছে চোখ, তাহলে যেটা অভিনেত্র সেটা হচ্ছে থাকতে হচ্ছে যে চোখের কাছে, আমাদের যে দেখতে তার চোখের কাছে থাকবে অভিনেত্র। আর অভিলক্ষ্য, লক্ষ্য থাকবে বস্তুর কাছে, লক্ষ্য থাকবে হচ্ছে বস্তুর কাছে, ঠিক আছে। আর এবার দেখো অভিনেত্রের ফোকাস দূরত্ব ও উন্মেষ বড়, এটা তো পড়লাম চোখের কাছে থাকে কোনটা। আর দেখো এখান থেকে যৌগিক অনুক্ষণ যন্ত্রে কতটি পর্যায়ে বিবর্ধন সম্পন্ন হয়? দুটি পর্যায়ে, একটা হচ্ছে অভিলক্ষের জন্য, একটা হচ্ছে অভিনেত্রের জন্য। দেখো নিচের দিকে যাব পরের পেজে। এখানে সূত্র দেওয়া আছে আর সূত্রের ভিত্তিতে কিছু দেওয়া রয়েছে। আর এখানে দেখো জানার বিষয় যেটা বললাম 2000 গুণ হইতে পারে বিবর্ধন, এটা এখানে দেওয়া আছে সরাসরি যে এই যন্ত্রের বস্তুর বিবর্ধন 2000 গুণ পর্যন্ত হইতে পারে। আর দেখো নিচের দিকে দেওয়া রয়েছে যে যন্ত্রের দৈর্ঘ্যের ক্ষেত্রে যে মানটা দেওয়া রয়েছে এল সমান ভি প্লাস ডি ইন্টু এপি ভাগ ডি প্লাস এপি, ডি প্লাস এপি, ঠিক আছে। একটু এইগুলো একটু দাগায় রাখো। এই মানে আলটিমেট যে লাস্ট যে সূত্রগুলো থাকবে ওই সূত্রগুলো দেখলেই না। আর আরেকটা জিনিস এখান থেকে একটু মিস করে দিচ্ছি যে যে যন্ত্রের দৈর্ঘ্য এল সমান হবে অভিলক্ষে প্রতিবিম্ব দূরত্ব যোগ অভিনেত্রে বস্তুর দূরত্ব, ঠিক আছে। এই দুটো একটু মনে রাখবা, সহজ সূত্র মানে দুটো দূরত্বের যোগফল। তো দেখো
টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র মধ্যে দূরের বস্তু দেখার ক্ষেত্রে যে যন্ত্রটা ব্যবহার করা হয়, তো দূরবীক্ষণ যন্ত্র আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রতিসরণ আর একটা হচ্ছে প্রতিফলক। প্রতিসরণ আর প্রতিফলক, ঠিক আছে। তো দেখো প্রতিসরণ আর প্রতিফলকের আবার কিছু ভাগ রয়েছে। তো প্রতিসরণ যেটা, সেটা দেখো কি, সেটা রয়েছে নভো বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র। আর হচ্ছে আরেকটা জিনিস দেখতে, যে প্রতিসরণ, প্রতিসরণ আর হচ্ছে যে প্রতিফলক, এর ভিতরে পার্থক্য কি? প্রতিসরণ যন্ত্রে বড় উন্মেষ ও বড় ফোকাস দূরত্বের লেন্স থাকে, বড় উন্মেষ ও বড় ফোকাস দূরত্বের লেন্স থাকে। আর একে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, দেখো নভ, ভূ আর গ্যালিলিও। তো এটাকে কি দিয়ে মনে রাখতে হবে? দেখো ভাগ্নে, ভাগ্নে, ভাগ্নে দিয়ে মনে রাখতে পারা, যে ভতে মনে রাখতে হচ্ছে ভূ, আর গতে মনে রাখবা গ্যালিলিও, গতে মনে রাখবা গ্যালিলিও, আর দন্তানতে মনে রাখবা হচ্ছে নভ, দন্ততে মনে রাখবা নভ। আর নভ আর এক নাম কিন্তু জ্যোতিষ, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আর দেখো প্রতিফলকে তিনটে রয়েছে, এই তিনটে মনে রাখতে পারো, নিগ্রহ দিয়ে, নিগ্রহ, গ্রহ দিয়ে, ঠিক আছে। দন্তান্ন দিয়ে, রশ্মি দিয়ে মনে রাখলে নিউটন, গ্রেগরি, গৈরফলতে গ্রেগরি, আর হতে হার্টসেল, হার্টসেল, ঠিক আছে। তাই দেখো নভ দূরবীক্ষণ যন্ত্র, অর্থাৎ প্রতিসরণের যেটা ছিল প্রথমটা নভ দূরবীক্ষণ যন্ত্র, সেটা আর ক্ষেত্রে দেখো নবদূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে? বিজ্ঞানী কেপলার। বিজ্ঞানী কেপলার 1611 সালে সর্বপ্রথম এটি আবিষ্কার করেন, নবদূরবীক্ষণ যন্ত্র। এখন দেখে এখানে দেওয়া আছে যে অভিলক্ষ্য আর অভিনত্ব দুটো লেন্সের গঠিত থাকে। এখন অভিলক্ষ্য থাকে হচ্ছে ক্রাউন কাচের তৈরি, অভিলক্ষ্য থাকে হচ্ছে ক্রাউন কাচের তৈরি, আর যেটা হচ্ছে অভিনেত্র থাকে, এটা হচ্ছে ফিলিন্ট কাচের তৈরি, ফিলিন্ট কাচের তৈরি। তো দেখো ক্রাউন, ক্রাউন শব্দের অর্থ হচ্ছে মুকুট, ক্রাউন শব্দের পক্ষ থাকে হচ্ছে অর্থ হচ্ছে মুকুট, ঠিক আছে, মুকুট। এখন দেখো যারা যাদের যারা হচ্ছে আহ, একটা প্রতিযোগিতায় যায়, যেখানে হচ্ছে পুরস্কারটা ধরা হচ্ছে একটা মুকুট, ঠিক আছে। তো এখন ওই মুকুটটা পাওয়ার জন্য কি থাকে, সবার লক্ষ্য থাকে না যে আমি ওই মুকুটটা পাবো, সবার একটা লক্ষ্য থাকে না। তো দেখো এই লক্ষ্য দিয়ে আমরা মনে রাখতে পারি যে এটা কিন্তু কিরাউন, ঠিক আছে, যে কিরাউন, কিরাউন পাওয়ার জন্য সবার লক্ষ্য থাকে, তাহলে যেটা হচ্ছে অভিলক্ষ্য, অভিলক্ষ্যটা তৈরি হবে হচ্ছে কিরাউন কাজ দিয়ে, আর অভিনেত্রটা হচ্ছে ফিলিং কাজ দিয়ে, ঠিক আছে, ফিলিং, এটা মনে রাখো, ফিলিং। এবার দেখো নবদূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বেশি হয়, কিন্তু এতে দৃষ্টিক্ষেত্র কম বলে ভিউ ফাইন্ডার ব্যবহার করা হয়, ভিউ ফাইন্ডার ব্যবহার করা হয়। তাহলে আমরা মনে রাখতে হবে যে কোন কোন দূরবীক্ষণ যন্ত্রে ভিউ ফাইন্ডার ব্যবহার করা হয়, নবদূরবীক্ষণ যন্ত্রে কিন্তু ভিউ ফাইন্ডার ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার দেখো পরের পেজে যাব। এখন দেখো এখানে দেওয়া আছে যে অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন এন দুটি উপায় বৃদ্ধি করা যায়। কি কি বৃদ্ধি করে? এটা হচ্ছে অভিলক্ষের ফোকাস দূরত্ব বৃদ্ধি করে, অভিলক্ষের ফোকাস দূরত্ব বৃদ্ধি করে, আর অভিনেত্রের ফোকাস দূরত্ব কমিয়ে। অভিলক্ষের ফোকাস দূরত্ব বৃদ্ধি করে আর অভিনেত্রের ফোকাস দূরত্ব কমিয়ে। এই দুটো শব্দ একটু দাগায় রাখো বইতে। তবে এখানে দেখো যন্ত্রের দূর যন্ত্রের দৈর্ঘ্যের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে অভিলক্ষে প্রতিবিম্বের দূরত্ব যোগ অভিনেত্রের বস্তুর দূরত্ব। আর এখানে দেখো দেওয়া আছে যে অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য লেন্স দুটির ফোকাস দূরত্ব যোগফলের সমান, ঠিক আছে, লেন্স দুটির ফোকাস দূরত্ব যোগফলের সমান, অর্থাৎ f1 যোগ f2 বা f1 যোগ f0। এটা হচ্ছে অসীম দূরত্বের ফোকাসিং এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বের ফোকাসিং এর ক্ষেত্রে। দেখো পরের পেজে যাব। এখানে দেখো নবদূরবীক্ষণ যন্ত্রের কিছু ব্যবহার রয়েছে, সুবিধা রয়েছে। সুবিধাগুলো একটু মনে রাখবা, যে অধিক পরিমাণে বিবর্ধন সৃষ্টি করে, কেন? কারণ ভিউ ফাইন্ডার ব্যবহার করা হয়। আবার এর দৃষ্টিক্ষেত্র প্রশস্ত, আর এটি হচ্ছে প্রতিবিম্ব প্রায় ত্রুটিমুক্ত, আর এটা হচ্ছে প্রয়োজনে কোরাসাইট আর মাইক্রোমিটার স্ক্রু ব্যবহার করা হয়, মানে আরো জিনিসটাকে যাতে বড় করা যায় তার ব্যবস্থা করা হয়। আর হচ্ছে নবদূরবীক্ষণ কি অসুবিধা কি? এটা হচ্ছে নলের দৈর্ঘ্য খুবই দীর্ঘ হয়, এটি এই যন্ত্রটি বেশ বড় হয়। আর হচ্ছে বস্তুটির উল্টা প্রতিবিম্ব সৃষ্টি করে, বস্তুর উল্টা প্রতিবিম্ব সৃষ্টি করে, মানে একটা মানুষ যদি সোজা হয়ে দাঁড়ায় থাকে তাহলে তারা উল্টো দিকে দেখায়, ঠিক আছে। তো এটা হচ্ছে নবদূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে। কিন্তু দেখো যেসব হচ্ছে আমাদের নবদূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় মূলত আকাশের তারা বা
গ্যালাক্সি গুলো দেখার জন্য, ঠিক আছে। তো এখন ওইগুলো সোজা থাকলেও যা দেখা যাবে, উল্টো থাকলেও তাই দেখা যাবে, ঠিক আছে। তো সেই জন্য বিশেষ অসুবিধা হয় না। কিন্তু নবদূরবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি যখন সাধারণ পৃথিবীর কোনো বস্তু দেখতে যাবো, তখন উল্টো আর সোজার ব্যবস্থা তো মানে পার্থক্য তো থাকবেই কিছু। এবার দেখো প্রতিসারক। প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ্য হিসেবে লেন্স ব্যবহার করা হয়, লেন্স। অন্যদিকে প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ্য হিসেবে দর্পণ ব্যবহার করা হয়। তাহলে প্রতিসারকে লেন্স আর প্রতিফলনে হচ্ছে দর্পণ, ঠিক আছে। এবার দেখো এবার রিফ্লেক্টিং টেলিস্কোপ বা প্রতিফলক টেলিস্কোপের ভিতরে যাব। তো এইটা প্রথম আবিষ্কার করেন কে? আমরা পাইছিলাম কেপলার আবিষ্কার করছিল প্রতিফলক সরণেরটা। আর এই প্রতিফলকেরটা প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী গ্রেগরি। আর স্যার আইজাক নিউটনও আবিষ্কার করেন 1668 খ্রিস্টাব্দে প্রথম প্রচলিত প্রচলিত দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, প্রচলিত দূরবীক্ষণ যন্ত্র নির্মাণ করেন। আর গ্রেগরি মানে সাধারণ যেটা সেইটা আবিষ্কার করেন। আর এরপর হচ্ছে হার্শিয়ান আবিষ্কার করেন। এখন দেখো এখানে মনে রাখতে হবে যে প্রথম আবিষ্কার করেন কে, সেটা যদি আসে তাহলে উত্তর হবে হচ্ছে গ্রেগরি। আর প্রচলিত দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন, তাহলে উত্তর হবে কিন্তু নিউটন, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। দেখো প্রতিফলক অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্রে প্রতিবিম্বের এই ত্রুটিগুলো দূর করা যায় বড় ফোকাস দূরত্ব এবং উন্মেষের অবতল দর্পণের তৈরি অভিলক্ষ্য দ্বারা দূর করা যায়। এই কারণে পৃথিবীর বড় বড় মান মন্দিরের নবদূরবীক্ষণ যন্ত্রগুলো প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র বা প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র নয়। তাহলে এখান থেকে একটা পয়েন্ট লিখে রাখো যে মান মন্দিরে বড় মান মন্দিরে হচ্ছে প্রতিফলক 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 দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়, যন্ত্র ব্যবহার করা হয়, ঠিক আছে, ব্যবহার করা হয়। দেখো পরের পেজে যাব। এখান থেকে এই সূত্রগুলো একটু মনে রাখবা। আর এই যে সুবিধা আর অসুবিধা গুলো আছে, এই প্রত্যেকটার সুবিধা আর অসুবিধা গুলো একটু মনে রাখবা। যে সুবিধা প্রতিফলকের ক্ষেত্রে এটা হচ্ছে গোলকীয় ত্রুটি থাকে না। আর এটা হচ্ছে বড় উন্মেষী লেন্স ক্ষেত্রে বড় উন্মেষী দর্পণ তৈরি করা অনেক সহজ, আর সময় এই খরচও কম। এটা এই ক্ষেত্রে খরচ কম, আর হচ্ছে লেন্স তৈরি করতে খরচ বেশি হয়। আর এই আর একটা জিনিস হচ্ছে প্রতিফলকের ক্ষেত্রে এর খরচ অনেক কম হয়, প্রতিফলকের ক্ষেত্রে খরচ কম হয়, আর এটা বানানো সহজ। আর হচ্ছে আর প্রথমটা ছিল হচ্ছে গোলকীয় বা বর্ণ ত্রুটি থাকে না। অসুবিধার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এটা নড়ে যেতে পারে সহজে, আর হচ্ছে এর অপবর্তন করতে পারে। আর এর হচ্ছে যে বাইরের যে খোলা মুখ থাকা দর্পণ প্রায়শ পরিবর্তনের প্রয়োজন হয়। তো এই সুবিধার অসুবিধাগুলো একটু দেখে রাখবা। আর অনুবীক্ষণ যন্ত্র আর দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখবা। যে অনুবীক্ষণ যন্ত্র তো অতি ক্ষুদ্র বস্তু পরিদর্শনের জন্য ব্যবহৃত হয়, আর অভিনেত্রের সাপেক্ষে অভিলক্ষের উন্মেষ ও প্রকাশ দূরত্ব ছোট হয়। এটা হচ্ছে অনুবীক্ষণের ক্ষেত্রে। আর দেখো দূরবীক্ষণের ক্ষেত্রে এইটা হবে বড়। তো একটু পার্থক্য করে যদি সম্ভব হয় তাহলে খাতায় একটু পার্থক্য করলে এই দুটোর ক্ষেত্রে, পার্থক্য করলে তখন দেখা যাবে কি যখন এটা পড়তেছো একটা একটা মুখস্থ করলে অন্যটা হচ্ছে উল্টোটা উল্টোটা হবে, এইভাবে মুখস্থ হয়ে যাবে দুইটা, ঠিক আছে। একটু চেষ্টা করবো যাতে পার্থক্য করে পড়া যায়। সেগুলো একটু পড়ে নিও। এবার দেখো পরের পেজে যাবো। হচ্ছে পরীক্ষা থেকে দেখা যায় বস্তু দুটি হতে চোখে সৃষ্ট কোণ 1 মিনিট বা 1 মিনিটের বা 1/60 ডিগ্রির কম হয়, তবে বস্তু দুটি চোখে আলাদা দেখতে পায় না। এইকে বলা হয় চোখের বিশ্লেষণী সীমা। তাহলে চোখের বিশ্লেষণী সীমা কত? 1/60 ডিগ্রি, 1/60 ডিগ্রি, ঠিক আছে, 1/60 ডিগ্রি। এটা হচ্ছে চোখের বিশ্লেষণী সীমা। আর এখান থেকে দেখো বিশ্লেষণী ক্ষমতার সূত্র আছে R/1/del D, R=1/del D। এই সূত্রগুলো একটু মনে রাখবা। আর নিচের সূত্রগুলো আছে, এই সূত্রটা একটু মনে রাখবা। আর দেখো নব যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা হচ্ছে R=A/1.22 del। আর তাহলে এখান থেকে কি পাচ্ছি? আর আর সমানুপাতিক এ, আর সমানুপাতিক এ। এখানে যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা অভিলক্ষের ব্যাসের সমানুপাতিক।
তাহলে এখানে এটা কিন্তু হচ্ছে এই অভিলক্ষের ব্যাস, এটা হচ্ছে অভিলক্ষের ব্যাস, ঠিক আছে। আর হচ্ছে আর যে আরটা হচ্ছে ডেলের, আর ব্যস্তানুপাতিক ডেলটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আলোকের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এগুলো হচ্ছে সম্পর্কগুলো একটু মনে রাখবা। এবার দেখো পরের পেজে যাই। আচ্ছা, প্রিজমের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রিজমে কতগুলো সমতল থাকে, 3টা পরস্পর্শী সমতল, আর মোট তল থাকে হচ্ছে 5টা, মোট তল থাকে হচ্ছে 5টা, আর সমতল থাকে হচ্ছে 3টা, ঠিক আছে। এখান থেকে এগুলো মনে রাখবা। পরের পেজে যাব। পরের ক্ষেত্রে এখান থেকে একটু দেখা যায় মসৃণ তল বিশিষ্ট শস্য কাছের সমদ্বিবাহু সমকোণী প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিফলন ঘটে, তাই এ ধরনের প্রিজমকে পূর্ণ প্রতিফলক প্রিজম বলে। তাহলে কোন প্রিজম, যে প্রিজম পূর্ণ প্রতিফলক প্রিজমের শর্ত কি কি? মসৃণ তল বিশিষ্ট হতে হবে, আর হচ্ছে কাছের সমদ্বিবাহু সমকোণী প্রিজমের প্রিজম হইতে হবে, ঠিক আছে। যে সমদ্বিবাহু সমকোণী প্রিজম, সমদ্বিবাহু সমকোণী প্রিজম। দেখো জানার বিষয় যেগুলো আছে প্রত্যেকটা দেখে রাখবা। আর নিচে দেখে থাকো বিচ্যুতি কোণের সংজ্ঞা আছে, বিচ্যুতি কোণের সংজ্ঞা, এই সংজ্ঞাটা একটু দেখে রাখবা যে বিচ্যুতি কোণ কি, যে কোন রশ্মিকে সামনের দিকে হবে নির্গত রশ্মির পিছন দিকে বর্ধিত করলে এদের অন্তর্ভুক্ত কোণকে বিচ্যুতি কোণ বলে। অর্থাৎ যে যে দিকটা আমরা দিচ্ছি, যত যে কোণে আমরা দিচ্ছি কিন্তু যে কোণে এরা বের হচ্ছে, এই দুটি যে পার্থক্য, এই পার্থক্যটা বলা হচ্ছে বিচ্যুতি। বিচ্যুতি কোণের এটি আছে যে I1 প্লাস I2 মাইনাস এ, I1 মাইনাস I2 প্লাস এ, এই সূত্রটা একটু দেখে রাখবা। এটা হচ্ছে বিচ্যুতির পরিমাণ নির্দেশক রাশিমালা। এবার দেখো ন্যূনতম বিচ্যুতির শর্ত, 3টি শর্ত আছে, এই 3টে শর্ত একটু দেখে রাখবা যে যখন I1 সমান I2 হবে আর এ প্লাস বিচ্যুতি কোণ ভাগ 2 হবে, আর ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে R1 সমান R2 আর এ ভাগ 2 হবে, এইরকম যেগুলো আছে। আর 3 নম্বরটা আছে যে আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসমভাবে গমন করে, অর্থাৎ প্রিজমের শীর্ষ হতে প্রথম ও দ্বিতীয় প্রতিসরণ পৃষ্ঠে আলোক রশ্মি আপতন বিন্দুর সমান হয়। এই অবস্থায় প্রতিষ্ঠিত রশ্মি সমদ্বিবাহু বা সমবাহু প্রিজমের ভূমি সমতল হবে। তো এই 3টে শর্ত এটা দেখে রাখলে প্রথম দুটো শর্ত একটু বেশি গুরুত্বপূর্ণ। এবার দেখো পরের পেজে যাব, যে ন্যূনতম প্রিজম পদার্থের উপরের সমীকরণে প্রিজম পদার্থের প্রতিসরাঙ্ক ও ন্যূনতম বিচ্যুতির মধ্যে সম্পর্ক স্থাপন করে। তো এই সূত্রটা একটু দেখে রাখবো, মিউ সমান সাইন এ প্লাস ল্যামডা ভাগ 2 ভাগ সাইন এ ভাগ 2, ঠিক আছে। একই জিনিস, শুধু উপরে এর সাথে একটা ল্যামডা যুক্ত করা। ন্যূনতম বিচ্যুতির মান কিসের কিসের উপাদান উপর নির্ভর করে? উপাদান, চারপাশস্থ মাধ্যম, প্রিজমের কোণ আর আপতিত আলোকের বর্ণ, ঠিক আছে। আপতিত আলোকের বর্ণ এই পরে। তাহলে এই চারটে একটু মনে রাখবা। আর দেখো বেগুনি বর্ণের আলোকের চেয়ে লাল বর্ণের আলোকের ন্যূনতম বিচ্যুতি অনেক কম, মানে যার বিচ্যুতি যত কম হবে তার হচ্ছে বিচ্যুতি সেটা বেশি দূর থেকে দেখা যাবে। তাইলে বেগুনি বর্ণের আলো থেকে আলো বেগুনি আলো, লাল রঙের বর্ণ বেশি দূর থেকে দেখা যাবে। লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় এর আলোর জন্য আলোর প্রতিসরাঙ্ক মাধ্যমে কম হবে, আর বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম হয় বেগুনি আলোর জন্য এর মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি হবে। এই দুটো লাইনে একটু দাগায় রাখো। দেখো আলোর বিচ্ছুরণ। তো কোন বিজ্ঞানী প্রথম আলোর আবিষ্কার করেন যে সাদা আলোর প্রকৃতি যৌগিক? মানে যৌগিক মানে কি, সাদা আলোর ভিতরে এখানে যে সাদা রংটা দেখতে পাচ্ছ, এই সাদা রংটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা 7টা বর্ণ পাবো। সে এই যে মানে একটা আলোক সাদাকে আগে মৌলিক মানে নির্দিষ্ট একটা রং করে দেখা হয়তো, কিন্তু প্রথম আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী নিউটন যে সাদা আলোর প্রকৃতি হচ্ছে যৌগিক। আর দেখো লাল আলোর গতিবেগ সর্বাপেক্ষা বেশি, লাল আলোর গতিবেগ হচ্ছে সর্বাপেক্ষা বেশি, আর বেগুনি বর্ণের সর্বাপেক্ষা কম, বেগুনি বর্ণের সর্বাপেক্ষা কম, ঠিক আছে। বা দেখো সাদা বর্ণের আলোর এই 7টি রঙে 7টি রং, তাহলে একটা সাদা রঙের আলোয় কয়টা বর্ণ থাকে? 7টি রং থাকে, ঠিক আছে। আর 7টি রং কি কি থাকে আর তা তো জানি আমরা, যে রংধনু, বেনি, আসো, কলা, এগুলো দিয়ে মনে রাখবা। দেখো পরের পেজে যাবো, মিশ্রণ। এবার দেখো যে আলোক রশ্মির একটি মাত্র তরঙ্গ থাকে তাকে হচ্ছে একবর্ণী আলো বলে, একবর্ণী আলো বলে। এখন সাদা আলোক বিশিষ্ট হলে যে 7টি বর্ণ পাওয়া যায় সেগুলো হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তো বেনি, আসহ, কলা, বেনি, আসহ, কলা,
আসল কালার, এটা যেমন রংধনুর রং তেমনি এই সাদা রঙকে বিশিষ্ট করলো এটাকে পাবে। তো এখানে দেখো দিয়েছে বেনিক আসল কালার। বা দেখো নিচে দেওয়া রয়েছে যে হচ্ছে প্রাথমিক বর্ণ সংখ্যা কতটি, প্রাথমিক বর্ণ সংখ্যা দেওয়া রয়েছে দেখো 3টি। কি কি বর্ণ দেখো রয়েছে হচ্ছে প্রাথমিক বর্ণ লাল, সবুজ আর নীল। লাল, সবুজ আর নীল। তো এটা মনে রাখতে পারো নীলাশা দিয়ে, নীলাশা, নীলাশা প্রাথমিকে পড়ে, প্রাইমারিতে পড়ে, প্রাইমারি বা প্রাথমিকে পড়ে, নীলাশা প্রাথমিকে পড়ে। তাহলে এই তিনটা হচ্ছে প্রাথমিক বর্ণ। বা দেখো নিচের দিকে আবার রয়েছে, এখান থেকে পড়তে হবে যে ধরো যে হলুদ আর নীল, হলুদ ও নীল বা সবুজ ও ম্যাজেন্টা এই দুটো মিশে সাদা বর্ণ পাওয়া যায়। সুতরাং হলুদ ও নীল বা সবুজ ও ম্যাজেন্টা হলো পরিপূরক বর্ণ। তাহলে যদি বলা হয় যে সবুজ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি, তাহলে কিন্তু তখন উত্তর হবে হচ্ছে সবুজ বর্ণের পরিপূরক বর্ণ কিন্তু হবে ম্যাজেন্টা, ম্যাজেন্টা। আর হলুদের ক্ষেত্রে হবে নীল, আর নীলের ক্ষেত্রে হলুদ, আর ম্যাজেন্টার ক্ষেত্রে সবুজ, একই বিষয়। দেখো কাঁচের মধ্য দিয়ে যে লাল আলোর বেগ বেগুনি আলোর বেগের চেয়ে কত গুণ বেশি, 1.8 গুণ বেশি। প্রত্যেকটা জানার বিষয় কিন্তু মাস্ট মুখস্থ রাখতে হবে। আর মাধ্যমে আলোর বেগ তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক, আলোর বেগ তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। কারণ আমরা জানি ভি সমান কি, ভি সমান হচ্ছে এফ ল্যামডা, ভি সমান এফ ল্যামডা, ল্যামডা মানে ভুল হয়ে গেছে, ভি সমান এফ ল্যামডা, ঠিক আছে। এবার এখানে সি মানে হচ্ছে এখানে সি কে বেগ দ্বারা প্রকাশ করছে, তাহলে সি ভি সমানুপাতিক ল্যামডা, ঠিক আছে। তো এগুলো একটু মনে রাখো। পরের পেজে যাবো। তো দেখো এই পেজে বলছে লাল বর্ণের আলোক রশ্মির বিচ্যুতি সর্বাপেক্ষা কম আর বেগুনি বর্ণের আলোক রশ্মির বিচ্যুতি সর্বাপেক্ষা বেশি। তাহলে কোন বর্ণের কম কোন বর্ণের বেশি এটা একটু মনে রাখবা। দেখো আর নিচে বলছে দেখো মধ্যরশ্মি বলা হচ্ছে হলুদ বর্ণকে বলা হচ্ছে মধ্যরশ্মি, হলুদ বর্ণের রশ্মিকে বলা হচ্ছে মধ্যরশ্মি। আর দেখো নিচের দিকে রয়েছে হচ্ছে লাল, নীল আর আসমানি, এই তিনটেকে বলা হচ্ছে কি বর্ণ, মূল বর্ণ, মূল বর্ণ বলা হয়। লাল, নীল ও আসমানি এই তিনটেকে মূল বর্ণ বলা হয়। তো এই তিনটা মনে রাখা হচ্ছে আনিলা মূল, আনিলা, আনিলা মূল, আনিলা মূল। আর ওইটা পাইছিলাম নীলাশা প্রাথমিকে পড়ে, এটা হচ্ছে আনিলা মূল। আর আরেকটা জিনিস লিখে রাখতে পারো যে মৌলিক বর্ণ, এটা আমাদের বইতে নেই, মৌলিক বর্ণ কি কি, মানে মৌলিক বর্ণ কি কি। তো এটা একটু লিখে রাখতে পারো যে আসল মানে আসমানি, আসমানি, সবুজ আর হচ্ছে লাল, লাল, ঠিক আছে। আসমানি, সবুজ আর লাল এই তিনটা হচ্ছে মৌলিক বর্ণের উদাহরণ। শূন্য স্থানে আলোর বিচ্ছুরণ হয় না, কারণ সব বর্ণের আলো শূন্য স্থানে একই বেগে থাকে। শূন্য স্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন, কারণ সব বর্ণের আলো শূন্য স্থানে একই বেগে থাকে। নিচের থেকে দেখতে হবে যে বর্ণালী বীক্ষণে কম্পাঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা অধিকতর মৌলিক, এই লাইনগুলো একটু দাগায় নাও। মৌলিক। আর দেখো যে সকল যন্ত্র কোনো বস্তুকে দেখার জন্য আমাদের চোখকে সহায়তা করে তাদেরকে বীক্ষণ যন্ত্র বলা হয়। এই বীক্ষণ যন্ত্র উদাহরণ দেখো বাইনোকুলার, অনুবীক্ষণ যন্ত্র আর হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। এগুলো আর কি এই সামনে আগেও এক জায়গায় পাইছিলাম, এখানেও দেখে নিলাম, একটু দাঁড়িয়ে দেখো। দেখো এটা পড়া লাগবে না, নিচ থেকে দেখো যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কত, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি মানে 8,000 অ্যাংস্ট্রম। আর বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম মানে কত, 4,000 অ্যাংস্ট্রম। তো এই তরঙ্গ দৈর্ঘ্যটা একটু মনে রাখবা কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কত। আর দেখো আলোর বিচ্ছন্ন বা বর্ণালী উৎপত্তির সময়, এটাও লাগবে না, এটাও লাগবে না, ঠিক আছে। জানার বিষয়টা দেখতে হবে, জানার বিষয় যে আলোর বিক্ষেপণ তরঙ্গ দৈর্ঘ্যের কত ঘাতের ব্যস্তানুপাতিক, চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। আলোর বিক্ষেপণ তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক মানে বিক্ষেপণ, বিক্ষেপণ সমানুপাতিক 1/4, λ/4, ঠিক আছে, 1/λ/4 চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। আর বিজ্ঞানী ওয়ালটন সর্বপ্রথম সৌর বর্ণালী রেখাগুলো লক্ষ্য করেন। তাহলে কোন বিজ্ঞানী প্রথম সৌর বর্ণালী রেখা লক্ষ্য করেন এটা দেখতে হবে। দেখো দৃশ্যমান আলো 7টি বর্ণের মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা বেশি কত, প্রায় 8,000 অ্যাংস্ট্রম। তাহলে বিপদ সংকেতে সর্বদা কোন আলো ব্যবহার করা হয়, লাল আলো ব্যবহার করা হয়। বিপদ সংকেত হিসেবে সর্বদা লাল আলো ব্যবহার করা হয়। আবার হচ্ছে
লাল লাল রঙের পতাকাও ব্যবহার করা হয়, ঠিক আছে। আর সূর্যাস্তের সময় দিগন্ত রেখে আকাশের রং কেমন হয়? লাল রং হয়। এবার দেখো, মধ্যরশ্মি বিচ্যুতিকে মূলরশ্মি বিচ্যুতি বলা হয়। আমাদের বলতে হবে যে বিচ্ছুরণের উপাদান তাহলে এখান থেকে একটু প্রথমে যে বিচ্যুতি ও বিচ্ছুরণ কিসের কিসের উপর নির্ভর করে? বিচ্ছুরণ কোণের উপাদান, আপতন কোণ আর প্রিজম কোণের উপর। তাহলে তিনটি বিষয়ের উপর, উপাদান, আপতন কোণ আর প্রিজম কোণের উপর, এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে র্যালের বিক্ষেপণ যন্ত্র, তাহলে বিজ্ঞানী র্যালে বিক্ষিপ্ত আলো তীব্রতা ও তরঙ্গদৈর্ঘ্য সম্পর্কিত একটি সূত্র আবিষ্কার করেন। এই সূত্র অনুসারে বিক্ষিপ্ত আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে আলো তীব্রতা আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাত। একটু আগে যেটা জানার বিষয়টা আমরা দেখে আসলাম, এটা আবার এখানে দিচ্ছে। আর এই সূত্রটা দিয়েছেন হচ্ছে বিজ্ঞানী র্যালে, ঠিক আছে, বিজ্ঞানী র্যালে এই সূত্রগুলো দিচ্ছেন। দেখো, চাঁদের আকাশ কেমন? চাঁদের আকাশ হচ্ছে কালো, চাঁদের আকাশ কালো। আর যদি পৃথিবীর বায়ুমণ্ডল না থাকলে বিক্ষেপণ না হতো না। যদি পৃথিবীতে যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীর যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলকেও যে আকাশটাও কিন্তু কালো দেখাতো। এখানে জাস্ট এটা বলা হয়েছে। দেখো নিচের দিকে রয়েছে যে বর্ণালী বীক্ষণের বর্ণালী বীক্ষণের যে প্রয়োজনীয়তা, বর্ণালী বিশ্লেষণ দ্বারা কি কি করা হয় এগুলো একটু দেখতে। বিনোবনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, প্রতিসরাঙ্ক নির্ণয়, ধাতুর বৈশিষ্ট্য নির্ণয়, আর হচ্ছে অজ্ঞাত ধাতুর নাম ও প্রকৃতি নির্ণয়, বর্ণালী বিশ্লেষণ দ্বারা বিভিন্ন মৌল শনাক্তকরণ, আর সূর্যমণ্ডলের আবহমণ্ডলের গঠন সম্পর্কে বলা যায়। এগুলো হচ্ছে বর্ণালী পাঠের প্রয়োজনীয়তার ভিতরে, এগুলো সব পড়তে প্রয়োজনীয়তা। তো দেখো এখানে কিন্তু আমাদের লাস্টের সূত্রাবলী রয়েছে। এই সূত্রাবলী এগুলো একটু, এই সূত্রগুলো এখানে যে সূত্রগুলো থাকবে না, এগুলো একটু মানে মুখস্থ রাখার চেষ্টা করবো, যে সূত্রগুলো থাকবে আর কি। তো সূত্রের সাথে কিন্তু আমাদের থিওরি গুলো অনেকটাই মিল আছে। সূত্রে যা বলা হয়েছে তার সাথে সম্পর্ক নির্ণয় করে আসলে থিওরি গুলো দেওয়া হয়, সেদিক থেকে আর কি দেখতে পারো। আচ্ছা, আজকে তো কেউ থাকলো না কেন, কি ব্যাপার? আজকে ক্লাসে কারোর ইন্টারেস্ট ছিল না মেবি, এইটা। ভাইয়া ওই যে এডমিশন যে কোচিং করায় ওই সময় কি এরকম একটা চ্যাপ্টার কি একদিনই শেষ করে ফেলা ওনারা, না সময় নিয়ে করায়? এক এক দিনে তিনটে করে করায়, দুটো তিনটে। এক একদিন দুইটা তিনটে চ্যাপ্টার? হুম, হ্যাঁ, এক একদিন দুটো তিনটে সাবজেক্ট আমাদের করাইছিল। ভৌত বিজ্ঞান আর আলোক বিজ্ঞান একদিনে করাইছিল। কয় ঘন্টা বইয়ে করায়? 2 ঘন্টা। ওনারাও তো তাইলে মনে হয় ওইরকম খালি ওই ঢাকায় ঢাকায় মেন মেন জিনিসগুলো দেখাই যায়। ও, না, ওইখানে আছে স্লাইডে পড়া। আমি কয়েকদিন তোমাদের স্লাইডে ক্লাস নিছিলাম না, ওইভাবে করা ওদের, বুঝছো। স্লাইডে করাইলে টাইম অনেক কম লাগে। স্লাইডে করাইলে কি বই তো তোমার আর দাগানো লাগতেছে না, দেখায় দেখায় বই তো আর মুখস্থ পড়া লাগতেছে না। স্লাইডে দেখা গেল আমি ওইখানে লিখলাম কি, ওইখানে লিখে দিলাম যে বীক্ষণের একটা, এই যে এখানে ধরো এই সূত্রটা আমি ওইখানে লিখে দিলাম। এখন এই সূত্র আমি বলবো যে এই সূত্রটা একটু দেখে নিবা, বা তোমরা তোমরা পরে স্লাইড পেয়ে যাবা, তখন এই স্লাইড থেকে দেখে নিবা। ওইভাবে আর কি। অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাডমিশনের ক্লাসগুলো কি হয়, অ্যাডমিশনের ক্লাসগুলো হয় তোমার জাস্ট বলে দেয় কোনগুলো পড়তে হবে। ওরা কিছু পড়ায় না, সেরকম পড়ানোর কিছু নাই। ওরা just বলে দেয় কোনগুলো তোমার পড়তে হবে, যে কোনো কোচিং এ। কারণ ওদের হচ্ছে সময় থাকে 4 মাস, ঠিক আছে, সময় থাকে 4 মাস। আর ওরা এক এক মাসে ক্লাস নেয় হচ্ছে 12টা করে, 12 থেকে 16টা করে ক্লাস নেয়। আমি তো নিচ্ছি 16টা, মানে এক এক দিন এক একটা করে। এখন আমাদের বইতে যদি প্রত্যেক আমাদের এর বই ধরা হয়, তাহলে ফিজিক্স বই আছে, ফিজিক্সে দুটো মিলাই প্রায় 22 না 23টা আছে চ্যাপ্টার। বায়োলজি আর বোটানি, মানে বোটানি আর জিওলজি মিলে আছে প্রায় কতগুলো, প্রায় 22টা 24টা মতো আছে। আর কেমিস্ট্রি আছে 10টা। জিকে ক্লাস নেই মানে হয় 8টা। আর হচ্ছে জিকে 8টা নেই, ইংলিশ 8টা নেই। তাহলে 8 8 16 আর 10, কত, 16 26 আর 24, হচ্ছে কত, 24 26 50 73। ওরা এই 73 তো ক্লাস তো আর একবার রিভাইজ নেওয়ার জন্য তো এই 73টা ক্লাস নেবে না, ঠিক আছে। তো ওরা কি করে যে 36টা ক্লাসে ওরা একবার হচ্ছে বই শেষ করে দেয়। আর পরে 36 ক্লাসে একবার হচ্ছে
ওদের রিভিশন ক্লাস থাকে, রিভিউ ক্লাস থাকে, এইভাবে আর কি লাস্টের দিকে যায় ক্লাস করে। তো কোচিং গুলোতে তুমি এখনো বিভিন্ন কোচিং এর রুটিন গুলো দেখতে পারো, ঠিক আছে, যে ওরা কিভাবে করতেছে। এখন তো প্রি মেডিকেলে একটু টাইম নিতে পারে, কিন্তু মেডিকেলের যে কোচিংটা করো এখানে অনেক তাড়াহুড়ো করে ফেলে। সেজন্য হচ্ছে আগে থেকে শুরু করে। ভাইয়া তো উন্মেষে করছিলেন না? হ্যাঁ, আমি ছিলাম উন্মেষে তিন 3 মাস মতো ছিলাম, তারপরে ছেড়ে দিছিলাম। কি খুলনায়? না, ও অনলাইনে করতাম। ও, আপনাদের তো আবার অনলাইনে, ওই সময় তো করোনার। হ্যাঁ, সবারই অনলাইনে ছিল। আচ্ছা, তাহলে আজকে পরীক্ষা তাহলে পরশুদিন দাও এটার। আর কালকে হচ্ছে ওই কোষ রসায়ন ক্লাসটা করে, ওই এতে যে পাবলিক গ্রুপে যে ক্লাসটা নিই, তাহলে কোষ রসায়ন আর তোমাদের আলাদা করে ক্লাস দিবানে না? তাহলে তোমাদের অল্প দিনে যাতে আর কি তোমাদের এটা শেষ করা যায় সেই চেষ্টা করতেছি, ওই ফ্রি ক্লাস দিয়ে আর এইখানে যে ক্লাসগুলো আছে সবগুলো মিলাই। আর আচ্ছা ভাইয়া। ইংলিশের ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে গেছে, আমাদের যে নবীন ভাই ছিল উনি হচ্ছে এখন খুলনা মেডিকেলতে, ওনার হচ্ছে নেছে, উনি হচ্ছে খুলনা মেডিকেলতে এখন কাজ করতেছেন। এখন মেডিকেল একটা টিচারের তো 4 জনের ক্লাস, মানে ইংরেজির ক্লাসের কথা বললেও তো কেমন একটা লাগে না। আর তারপর আমি বলছিলাম মনে হয়, তো উনি বলছে যে এখন সময় নেই। আর তো জোরও করা যায় না, যে একটা সিনিয়র টিচার, তো সিনিয়র টিচার না, সিনিয়র ভাই। আহ, এখন তো টিচার হয়ে গেছে, কোচিং এর যখন এডমিশনে পড়াইবে। হ্যাঁ, আর সেখান থেকে তো আর আমি তো জোরও করতে পারবো না, আর আমার সাথে খুব একটা পরিচয় না, যে খুব পরিচয় না। আমি ওই খুলনায় যখন থাকতাম, তো আমি যে ভাইয়ের কাছে পড়তাম, উনি হচ্ছে এই এই ভাই হচ্ছে ওই ভাইয়ের একটু হেল্প করতো আর কি, ব্যাচে পড়ানোর। তাছাড়া আর কিছু না। আচ্ছা, দেখি তার চেষ্টা করবেন যে তোমাদের যদি রেটিনা অথবা উন্মেষে যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো তোমাদের ইয়ে করে দেওয়া যায় কিনা। আচ্ছা ভাইয়া। মানে ওইগুলো আর কি, ওই লিঙ্ক গুলো দিয়ে নিলে তোমরা একটু ওই ক্লাসগুলো দেখে তাহলে কোচিং এ কিভাবে ইংলিশ বা জিকে পড়ায়, তাহলে সেই ধারণাও পাইতে পারো। দেখলে অনেকটা ওই যে নিউ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আর কোনো জিনিস না বুঝলে তাহলে বলো। আচ্ছা।